আম্মু, শুধু আম্মাকে আদর করলে হবে? আমাকে কে করবে শুনি? আনভি অন্তুকে জড়িয়ে তার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি আর মামা মিলে আদর করব, আসো আমাদের কাছে। অর্ণবন্তু চমকে যায় আনভির কথা শুনে। তারা ভেবে পায় না আনভি এত পাকা পাকা কথা জানলো কি করে। অর্ণব গিয়ে আনভিকে অন্তুর কাছ থেকে নিয়ে তাকে কাতুকুতু দিয়ে বলল, ওরে দুষ্ট মেয়ে, তুমি অনেক পাকা হয়ে গেছো। দাঁড়াও, তোমাকে আজ দেখাচ্ছি। কথাগুলো বলে আরো জোরে জোরে আনভিকে কাতুকুতু দিতে লাগলো আর হাসতে লাগলো। এদিকে আনভিও খিলখিল করে হাসছে। অন্তু দুজনকে হাসতে দেখে মনে মনে বলল, আব্বু, আপনার জন্য আমি সবকিছু হারিয়েছি, তাই আপনাকে ক্ষমা করতে পারছি না। কিন্তু কিন্তু আপনার আত্মার শান্তি কামনা করি। অর্ণব, তুমি আমার পাশে না থাকলে হয়তো আমি এত এত ধাক্কা সামলাতে পারতাম না। তুমি আছো বলে আমি ভালো আছি, বেঁচে আছে, সুখী আছি। ধন্যবাদ তোমাকে আমাকে ভালোবাসার জন্য আর আম্বিকে দেবার জন্য, আমাকে এত খুশি দেবার জন্য। আজ আবার তোমাকে আমি একটা গিফট দেব, সেটা পেয়ে তুমি অনেক খুশি হবে আশা করি। অর্ণবের ধাক্কায় অন্তুর হুঁশ আসে। অন্তু অর্ণবের দিকে তাকালে সে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? অন্তু মুচকি হেসে মাথা নাড়িয়ে কিছু না বলে অর্ণব অন্তুকে আর আনভিকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি দুজনকে। আই লাভ বোথ অফ ইউ। আই লাভ ইউ টু। বলে তিনজনে হাসতে লাগলো। অনেক কষ্টের পরে আজ তাদের জীবনের সুখের মুখ দেখছে। আর কোনো দুঃখ কষ্ট বিচ্ছেদ কিছু নেই তাদের জীবনে। এখন থেকে শুধু অফুরন্ত ভালোবাসা, সুখ, হাসি। একটা দুঃখের সময় পেরিয়ে এসে তারা এক হয়েছে। তাদের ভালোবাসায় যেন এভাবেই ভালো থাকে। তাদের ভালোবাসার দিকে এখন নজর দেবার মতো কেউ নেই। তাদের ভালোবাসা এভাবেই থাকবে আজীবন। দুপুর 1:30। চৌধুরী বাড়ির সবাই আজ একসাথে দুপুরের খাবার খেতে বসেছে। অন্তু আজ নিজের হাতে রান্না করেছে সবাইকে খাওয়ানোর জন্য। অর্ণি তাকে হেল্প করেছে কিছু কাজের জন্য। আজ মেনুতে খাসির মাংস, ইলিশ মাছের সরিষা বাটা আর ইলিশ মাছ ভাজি, পোলাও, ডাল, বেগুন ভাজি, রোস্ট আর পায়েস, মিষ্টি। সবাই হেসে খেলে খেতে লাগলো। অন্তু সবাইকে পরিবেশন করছে। প্রাপ্য ইলিশ মাছের সরিষা বাটা খেয়ে বলল, ভাবি, ইলিশ মাছটা কিন্তু আজ খেতে হেব্বি ভালো লাগছে। অনেকদিন পর আপনার হাতের রান্না খেয়ে পেটটা একদম ভরে গেল। না হলে এতদিন যা খেয়েছি বলার বাইরে। প্রাপ্যর কথায় অর্ণির তেলে বেগুনে জ্বলে উঠে বলল, হ্যাঁ, আমার রান্না এত খারাপ তাহলে নিজে রেঁধে খেতে পারো না? কে খেতে বলেছিল আমার রান্না? হ্যাঁ, অর্ণিকে রাগ করতে দেখে প্রাপ্য বুঝে গেছে আজ তার কপালে শনি আছে। তাই আর কথা না বাড়িয়ে সে চুপচাপ খেতে লাগলো। প্রাপ্যকে ভিজে বিড়াল হতে দেখে সবাই হু হা করে হাসতে লাগলো। আর অর্ণি মুখ ফুলিয়ে রাখলো তা দেখে অন্তু প্রাপ্যকে বলল, ভাইয়া, এটা ঠিক না, কিন্তু আমার বোনও আমার থেকে ভালো রান্না পারে, এখন বুঝলেন? না দিদিয়া, আমি তোমার থেকে ভালো পারি না, কিন্তু এতটাও খারাপ হয় না যে একজন মানুষ খেতে পারে না। দিদিয়া, খেতে বসো। আনবিকে দেখো, সে এখনো ভাত হাত দেয়নি। তুমি না খাওয়িয়ে দিলে সে খাবে না। অর্ণির কথা শুনে সবাই আনভির দিকে তাকিয়ে দেখে সত্যি সে ভাতে হাত দেয়নি। অর্ণব অন্তুকে বলল, অঞ্জু, আনভিকে খাইয়ে দাও। যা বাকি আছে মালা করে দেবে। অরুণী, তুমিও বসো। অর্ণি অর্ণবের কথায় প্রাপ্যর পাশে গিয়ে বসলো। অন্তু তাই করে। সে বসে আনভিকে খাইয়ে দিতে লাগলো আর আনভি লক্ষ্মী মেয়ের মতো খেতে লাগলো। তাদের খাবার মাঝে মিস্টার চৌধুরী বলল, অর্ণব, তোমার কাছে দিদুন ফোন করেছিল? না তো বাবাই, কেন? তিনি ফোনে বললেন আজাদ মির্জা জন্য তিনি নাকি মসজিদে মিলাদ রেখেছেন, তাই যেতে বলল। মিস্টার চৌধুরীর কথা শুনে অন্তুর হাত থেমে যায়। এদিকে অর্ণব অন্তুর দিকে তাকিয়ে আছে তার রিয়াকশন দেখার জন্য। কিন্তু অন্তু মিস্টার চৌধুরীর কথা না শোনার মতো ভান নিয়ে আনভিকে খাইয়ে দিতে লাগলো আর তার সাথে গল্প করতে লাগলো। অন্তুকে নর্মাল দেখে অর্ণব শান্তি পায়। সে মনে মনে ভয় পাচ্ছিল না জানি অন্তু কেমন রিয়্যাক্ট করে এই কথা শুনে। কিন্তু কিছু না হওয়ায় সে খুশি হয়। এই আজাদ মির্জার চ্যাপ্টারটা তাদের জীবন থেকে একেবারে দূর হয়েছে ভেবে।
অর্ণব মাথা নাড়িয়ে না বলে দেয়। এতে সবাই বুঝতে পারে অর্ণব এ বিষয়ে কথা বলতে চায় না, তাই কেউ কিছু না বলে খেতে লাগে। সবাই খেয়ে চলে গেলে অর্ণব অন্তুকে খাইয়ে দিতে লাগলো। সে খেতে চায়নি, কিন্তু অর্ণবের রাগী চোখ দেখে খেতে বাধ্য হয়। অন্তু অর্ণবের দিকে তাকিয়ে আছে দেখে অর্ণব বলে, জান, এইভাবে আমাকে গিলে খাওয়া বাদ দিয়ে খাবারটা খাও, তাহলে পেট ভরবে। আমাকে দেখলে পেট ভরবে না তোমার। আমার পেট খাবারে ভরলেও আমার মন তোমাকে দেখে ভরবে, বুঝলে আনভির পাপা? অর্ণব অন্তুর জবাবে হাসে, কিন্তু কিছু বলে না। খাবারের শেষ লোকমা মুখে তুলে দিয়ে অর্ণব হাত ধুয়ে অন্তুর ঠোঁটে লেগে থাকা এঁটো মুছে দিয়ে উঠতে নিলে অন্তু তার হাত ধরে আটকায়। অর্ণব ভ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে অন্তু তাকে কি বলবে। অন্তু পানি খেয়ে বলল, অর্ণব, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। এখন না, রাতে বলবো। ঠিক আছে, এখন চলো ঘুমাবে, আজ অনেক কাজ করেছো তুমি। অন্তু মাথা নাড়িয়ে অর্ণবের সাথে যেতে নিলে অর্ণব তাকে কোলে তুলে নেয়। হঠাৎ কোলে তুলে নেওয়াতে অন্তু অর্ণবের শার্টের উপরের অংশ চেপে ধরে অর্ণবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় যে কেন তাকে কোলে নিল সে। অন্তুর তাকানোর মানে বুঝলে অর্ণব বাঁকা হেসে নিজের রুমের দিকে যায়। অন্তু শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে থাকে। সে জানে অর্ণব তাকে ছাড়বে না, তাই কিছু বলল না। আদি, তুমি ঠিক আছো? না মানে আয়ান ভাইয়ের আগে তুমি চলে এলে, তাই বলছি। ওখানে কি কিছু হয়েছে? আদিবা ভয়ে ভয়ে কথাগুলো বলল আদিকে। আদি পানি খেয়ে আদিবার মুখের দিকে তাকালে সে বুঝতে পারে আদিবা তাকে ভয় পাচ্ছে। তাই সে আদিবাকে গম্ভীর স্বরে বলল, সব ঠিক আছে আয়ান, তিতুনকে নিয়ে আসছে আর আমি আগেই চলে এসেছি। তাই তুমি খেয়েছো দুপুরে? আদিবার ভয় কেটে গেল আদির একটা কথায়। সে খেয়েছে কিনা সেটা আদি জানে, তাও সে তার কাছে জিজ্ঞাসা করছে ভেবে তার মনে সে ভয় নেই এখন। আদিবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আদি তা দেখে বেডে শুয়ে পড়ে উল্টো দিকে হয়ে। আদির আচরণ দেখে আদিবার খারাপ লাগলো, কিন্তু কিছু বলল না। সে জানে তার কষ্ট হলে আদি রাখবে, তাই তাকে রাগাতে চায় না। সে চলে যেতে নিলে আদি শান্ত কণ্ঠে বলল, আদু, রুমের দরজা জানালা বন্ধ করে আমার কাছে এসো। আদির কথা শুনে আদিবা বলল, কেন? তোমাকে যা বলেছি তাই করো, নো মোর ওয়ার্ড। আদিবা আর কথা বাড়ায় না, সে তাই করে আদির কথা মতো। সব জানালা দরজা বন্ধ করে আদির কাছে আসলে আদিবার হাত ধরে তার কাছে শুয়ে তার দিকে ঝুঁকে আসলে আদিবা ভয়ে চোখ বন্ধ করে নেয়। আদিবার অবস্থা দেখে আদি হাসতে লাগলো মনে মনে, কিন্তু কিছু বলল না। আদিবা কিছু বুঝতে না পেরে চোখ খুলে আদিকে ওভাবে তার দিকে ঝুঁকে থাকতে দেখে। আদি বলল, তুমি কি আমার উপর রেগে আসো কোনো কারণে আদমনি? আদিবা মানে না বুঝে বলল, মানে? এই যে বিয়ের পর থেকে তোমার সাথে ঠিকমতো কথা বলি না, তোমার উপর রাগ করি, ভালোবাসি না, কষ্ট দেই, এই সব কাজের কারণে কি তুমি আমার উপর রেগে আসো? তাই বলছি। আদিবা আদির কথা বুঝতে পেরে বলল, আমি দোষ করেছি বলে তো তুমি এমনটা করছো, তাই না? আমি যদি দোষ না করতাম তাহলে এমনটা করতে না তুমি। আমি সত্যি কষ্ট পাচ্ছি, কিন্তু সেটার মধ্যে আলাদা সুখ আছে। জানো কি সুখ? আদি না বলে মাথা ঝাঁকায়। সে বলে, তুমি রাগ করেছো, কিন্তু আমাকে তোমার সাথে রেখেছো, আমাকে ছেড়ে দাওনি। তুমি আমাকে কষ্ট দাও, কাঁদাও, কিন্তু আমার কষ্ট দেখলে তুমিও কষ্ট পাও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো বলো না, কিন্তু প্রতি রাতে আমাকে তোমার বুকে ঠাঁই দাও। এতে আমি সব ভুলে যাই। তুমি আমাকে তোমার থেকে দূরে রাখো, কিন্তু আমার আশেপাশে থেকে খেয়াল রাখো। তাহলে আমি তোমার উপরে রাগ কেন করব? আদিবা কথাগুলো বলার সময় তার চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ে। এদিকে আদিবার উত্তর শুনে তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সে বুঝতে পারে না মেয়েটাকে সে এত কষ্ট দেয়, কিন্তু সে কিছু মনে করে না। কিন্তু আদিবা তার মনের কথা অনায়াসে সব বুঝে নেয়। সে কি বলবে, করছে, তার ভেতরে কি চলছে। আদিবার চোখের জল মুছে তার কপালে গাঢ়ভাবে ভালোবাসার স্পর্শ দেয়।
আদির স্পর্শে আদিবা চোখ বন্ধ করে নেয়। আদি বলে, সরি আদমনি, সরি। কি করবে বলো? তোমার আমার প্রতি সব অন্যায় আমি মেনে নিয়েছি, কিন্তু আমার প্রতি তোমার অবিশ্বাস আমি মানতে পারছি না। সরি। আমি আর তোমাকে কষ্ট দেব না, সত্যি। তোমাকে কষ্ট দিলে আমি বেশি কষ্ট পাই, এই কয়েক মাসে বুঝতে পেরেছি। আদমনি, আমি তোমাকে সব সুখ, ভালোবাসা, খুশি দেব, কখনো কষ্ট, দুঃখ কিছু ছুঁতে দেব না তোমাকে। আদিবা আদিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে বলল, আদি প্লিজ, এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। সরি। শুস, কান্না করবে না তুমি। আমি এখন তোমাকে ভালোবাসবো, তাই চুপ থাকো। অনেক হয়েছে, আর না। আমি বাবা ডাক শুনবো, তাই সব ভুল এখন। এই কাজে মন দিতে চাই। আদিবা, সেই ইচ্ছা কি তুমি পূরণ করবে না বলো? পূরণ করব, তোমার সব ইচ্ছে আমি পূরণ করব। ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি আদি। আই লাভ ইউ আদমনি। সব অভিমান ভুলে আবার ভালোবাসার একটা সময় উপভোগ করলো আদি আদিবা। সব কিছুর শেষে তারা বলতে পারে তারা তাদের কষ্টের সময় পার করে তারা এখন সুখের সময় উপভোগ করছে। সবার জীবন আস্তে আস্তে সুখময় হতে লাগলো। কারো জীবনে এখন আজাদ মির্জা নামক দানব নেমে যে তাদের জীবনকে নরক করবে। তারা এখন একে অপরের সাথে মিলে মিশে ভালোবেসে থাকে আর ভালোবাসার সময় উপভোগ করে, মন দিয়ে সময় কাটাচ্ছে, সংসার করছে, আরও অনেক কিছু করছে। তারা সবাই এখন সুখেই থাকবে। অর্ণব আর হচ্ছে না তো, প্লিজ এবারের মতো ছেড়ে দাও, পরের বার ভালো করে করব প্লিজ। আনভির পাপা। অতি আকুতির সাথে কথাগুলো বলল অন্তু। অন্তুর কিউটি ফেস করে অর্ণবকে তার কথা মানানোর প্রচেষ্টায় সে সফল হলো না। অর্ণব ভ্রুকুচকে বলল, হয়েছে, তোমার নাটক শেষ হলে তাহলে এখন করা যাক কাজটা, যেটা নিয়ে সন্ধ্যা থেকে বসে এখন রাত 9টা বাজছে, কিন্তু সমাধান হচ্ছে না। সেটা সমাধানটা করি জান। অর্ণবের কথা শুনে অন্তু মুখ ফুলায়। অন্তুর মুখ ফুলানো দেখে অর্ণব ধমক দিয়ে বলল, এই, মুখ ফোলাবে না তুমি। আমি জানি এখন তোমার নাটকে কোনো কাজ হচ্ছে না বলে তাই মুখ ফুলিয়ে কান্না করবে, তাই তো? কিন্তু সেটা তো আমি হতে দিচ্ছি না জান। চুপচাপ ম্যাথটা কমপ্লিট করো, না হলে শাস্তি পাবে, কঠিন শাস্তি। অর্ণবের কথা শুনে অন্তু মুখ ভাঙিয়ে বলল, কঠিন শাস্তি দেবে আমাকে বলে সে? এই তোমাকে কে বুদ্ধি দিয়েছিল আমাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাতে? আমি কি একবারও বলেছিলাম আমাকে পড়াশুনো করাও? বলিনি তো। তাহলে কি মনে করে আমাকে পড়াতে গেলে তুমি? আমি ছোট্ট একটা জান, সেই কবে এসব ম্যাথ পড়ে এসেছি। এগুলো কি আমি আর পারি যে তুমি বললে আর আমি ঢ্যাং ঢ্যাং করে দিব? অর্ণব হতাশ হয়ে অন্তুর কথায়। সে তো অন্তুর ভালোর জন্যই তো তাকে আবার পড়াশোনা করাতে চেয়েছিল। আসলে 3 মাস আগে অর্ণব একটা প্রাইভেট ভার্সিটিতে অন্তুকে ভর্তি করিয়ে দেয়। সে শুধু এক্সাম দেবে গিয়ে, আর বাকি পড়াশোনা অর্ণব তাকে করিয়ে দেবে। অর্ণব জানতো অন্তু ভালো স্টুডেন্ট, কিন্তু সে তো এটা জানতো না অন্তু এই কয়েক বছরে তার পড়াশোনার সব গোল্লায় দিয়েছে। তাই তো আজ সে একটা ম্যাথ দিয়েছিল, কিন্তু সেটা অন্তু পারেনি। অর্ণব অন্তুর দিকে তাকিয়ে বলল, জান, আমি তো তোমার ভালোর জন্য পড়াশোনা স্টার্ট করিয়েছি বলো। তুমি তো আগে অনেকটা পড়াশোনার প্রতি মনোযোগী ছিলে, কিন্তু মাঝে কিছু কারণবশত হয়তো পড়াশোনা হয়নি, তাই তো এখন করাতে যাচ্ছি। কিন্তু তুমি তো সব খেয়ে বসে আছো। জান, আমার জন্য, শুধু আমার জন্য গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো প্লিজ। অর্ণবের আবদারটা অন্তু ফেলতে পারে না। সে আবার ম্যাথটা করতে নিল। তা দেখে অর্ণব মুচকি হাসে। অনেক চেষ্টার পরে অন্তু লিফো ফিফো করতে পেরেছে। তা দেখে অর্ণব খুশি। আস্তে আস্তে সব পারবে সেই আশা করে। অন্তু ম্যাথটা করে বিশ্বজয়ী হাসি দিয়ে অর্ণবকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার আশা পূরণ করব, প্রমিস। অর্ণব অন্তুকে জড়িয়ে ধরে তার গলায় চুমু দিয়ে বলল, আমি জানি আমার জান আমাকে হতাশ করবে না, সে আমার কথা রাখবে। আমি কালকে একটা শিক্ষক অ্যাপয়েন্ট করছি, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। না, আমার টিচার লাগবে না। আমার এই টিচার বড় হলেই চলবে। তুমি আমাকে পড়াশোনা করিয়ে দিও, তাই হবে। কিন্তু আমি কি করে? আমি সেই কবে পড়ে এসেছি, এসব আমি আর পারবো না জান।
আমি টিচারকে কাল আসতে বলেছি তো। অন্তু জেদ ধরে বলল। না মানে না, তুমি পড়ালে পড়বো, না হলে পড়বো না। অর্ণব হতাশ হয়ে হ্যাঁ বলে, কারণ সে জানে অন্তুর একবার একটা জিনিস নিয়ে জেদ ধরা মানে সে জিনিসটা সে করেই ছাড়বে। তাই আর সে বেশি কিছু বলল না। অন্তু খুশি হলো অর্ণবের কথায়। অর্ণব অন্তুকে জড়িয়ে ধরেই বলল, জান, তুমি দুপুরে বললে আমাকে কিছু বলবে রাতে, তা কখন বলবে আমাকে সেই গোপন কথাটা? অর্ণবের কথায় অন্তুর মনে পড়ে তাকে অর্ণবকে কিছু কথা বলতে হবে। অন্তু জানে অর্ণব কথাটা শুনে কি রিয়াকশন দেবে, তাও সে সাহস করে বলল, আমি যা বলবো সেটাতে তোমার রিয়াকশন খারাপ আসবে, কিন্তু আমি সেটা তাও বলতে চাই। অন্তুর কথায় অর্ণব বুঝতে পারছে না অন্তুর কথায় তার রিয়াকশন খারাপ হবে কেন। সে এমন কি বলতে চাচ্ছে যে সে রিয়্যাক্ট করবে। অন্তু বলল, কাল তোমাকে বললাম না আমি নতুন একটা আশা খুঁজে পেয়েছি অর্ণব। সেই আশাটা হলো আমাদের সন্তান। আমি মা হতে চলেছি আর তুমি বাবা। অর্ণব, তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি। তুমি হ্যাপি না? উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলে অন্তু। অর্ণবের দিকে তাকিয়ে দেখে অর্ণব তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মাঝে নেই কোনো অনুভূতি, না আছে কোনো প্রতিক্রিয়া। সে একভাবে তার দিকে তাকিয়ে কি ভাবছে সে জানে না। অন্তু অর্ণবের হাত ধরতেই অর্ণব এক ঝাটকায় তার হাত সরিয়ে দেয়। অর্ণবের কাজে অন্তু অবাক। সে বুঝলো না আসলে কি হলো একটু আগে। অন্তু কিছু বুঝতে যাবে তার আগেই অর্ণব বলল, তুমি আবার আমার কথা অবাধ্য হয়েছো অন্তু। আমি বলেছিলাম না আমি আর বাচ্চা চাই না? তাহলে কেন বাচ্চাটাকে আমাকে না বলে তুমি নিলে? তোমাকে কতবার বলবো এক কথা? তোমার শারীরিক দিক দিয়ে বেবি নেওয়াটা এখন কতটা রিস্ক তোমার জন্য তুমি জানো? তারপরও তুমি 2 মাস ধরে না ঠিক মতো খেয়েছো, না ঘুমিয়েছো, না ওষুধ খেয়েছো, আর না নিজের খেয়াল রেখেছো। তাহলে কিসের জন্য তুমি এটা করলে? আমাকে মেরে ফেলতে চাও? বলো, একেবারে মেরে ফেলতে চাও? অর্ণব, এমন করে বলছো কেন? আমি তো নিজের খেয়াল রাখছি, আর তোমাকে মারতে চাইবো কেন? কেন মারতে যাবে না তুমি? তুমি বেবিটাকে রাখলে তুমি মরবে, সাথে আমাকেও মারবে। তুমি কি ভুলে গেছো ডক্টর স্ট্রিক্টলি বলেছিল এখন বেবি নেওয়া যাবে না? তারপরেও কেন তুমি এমনটা করলে শুনি? অন্তু, যেটা হয়ে গেছে সেটা ধরে রেখো না। আনভির ভাই লাগবে না, আর না আমার কোনো সন্তান লাগবে। তাহলে কেন তুমি বারবার ভুল করো? আগেরবার আমি না করা সত্ত্বেও তুমি বেবি নিয়েছিলে, তারপর তুমি সেটা নিজেও বুঝতে পারোনি, আর এইবার তুমি সবটা জেনে বুঝে এমন ডিসিশন কেন নিলে? তোমার সন্তান না লাগলেও আমার লাগবে। আর আগের বার দোষ হয়তো আমার ছিল, কিন্তু বেবিটা মারা যায় আব্বুর জন্য। তিনি যদি তোমাকে মারতে না চাইতো তাহলে আমি তোমাকে বাঁচাতে যেতাম না, আর না আমার গুলি লাগতো, না বেবিটা মিসক্যারেজ হতো। কিন্তু এবার আমি আমার বেবিকে কিছু হতে দিব না, তুমি চাইলেও আর না চাইলেও, কিন্তু আমি আমার বেবিকে রাখবো। আর একটা কথা, আমার বেবি যে মারা গিয়েছিল সেটা তুমি আমাকে বলনি। আরে তুমি কেন, কেউ আমাকে বলেনি। জানো, আমি যখন সত্যিটা জানলাম তখন আমার কেমন লেগেছিল। তুমি তো বাবা, তাই তোমার কষ্ট হয়নি, কিন্তু আমি মা ছিলাম, আমার কেমনটা লেগেছিল সেটা আমি জানি। তাই আমি সবটা জেনে বুঝে এই ডিসিশন নিয়েছি, আমার বেবিকে আমি রাখবো। অন্তুর অহেতুক কথা শুনে অর্ণবের রাগ হচ্ছে। সে কিনা তার বেবি না থাকার জন্য কষ্ট পায়নি। সে তো অন্তু কষ্ট ভালোভাবে বুঝেছে। তাহলে অন্তু কেন বুঝতে পারছে না এই বেবিটা থাকলে তার জীবনের সংশয় হতে পারে? অর্ণব রেগে বলল, ঠিক আছে, বেবি রাখবে রাখো, কিন্তু তোমার কিছু হলে আমি কাউকে ছাড়বো না। কাউকে না, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। বলে অর্ণব রেগে চলে যায় রুম থেকে। অন্তু অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফুপিয়ে কান্না করে দেয়। অন্তু পেটে হাত দিয়ে বলল, সরি বেবি, পাপা রেগে আছে তাই এমন করলো। রাগ কমলে ঠিক তোমাকে ভালোবাসবে। তোমার মাম্মাকে তোমার পাপা একটু বেশিই ভালোবাসে, তো তাই তোমার মাম্মার কিছু হলে তোমার পাপা সহ্য করতে পারবে না। সরি বলে কান্না করতে লাগলো অন্তু। সে জানে না অর্ণব রাগ করে কোথায় গিয়েছে, কিন্তু সে এটা জানে অর্ণব তাকে ছাড়া কোথাও যাবে না, যতই দোষ করুক না কেন সে। রাত আস্তে আস্তে বাড়তে লাগলো, কিন্তু অর্ণব আসলো না বাড়িতে। অন্তু অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু ফোন ধরেনি। অর্ণিতাকে খাবার জন্য ডাকতে এসেছিল, কিন্তু সে খাবে না বলে অর্ণিকে বলে। অন্তু আনভিকে অর্ণির সাথে ঘুমাতে বলে, আনভি তাই করে। অন্তু অনেকক্ষণ অর্ণবের জন্য ওয়েট করে, কিন্তু সে আসে না।
এক সময় সে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। মাঝরাতে কারোর ফুপিয়ে কান্না করার শব্দে অন্তুর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সে অনুভব করে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ এমন হয় সে ঘাবড়ে যায়, কিন্তু যখন বুঝতে পারে কে তাকে জড়িয়ে ধরে আছে তখন সে শান্ত হয়ে যায়। অন্তু অর্ণবকে পিঠে হাত বুলাতে লাগলে অর্ণব অভিযোগ স্বরে বলল, তুমি ভালো না জান, একটুও ভালো না। তুমি আমাকে বারবার কাঁদাও, কষ্ট দাও, আর আমার থেকে দূরে সরে যাবার ফোন দিয়ে আটো। এমন কেন করো বলো তো? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? আর কেন বারবার দূরে সরে যেতে চাও আমার থেকে? জান প্লিজ, আমাকে আর এভাবে কষ্ট দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর না বাঁচতে পারবো। বলে ফুপাতে লাগলো। হ্যাঁ, এটা অর্ণব। সে রাতে বাড়ি এসে দেখে অন্তু কান্না করে ঘুমিয়ে আছে। অন্তুর ঘুমন্ত অবস্থায় দেখে সে নিজেকে আটকে রাখতে পারেনি তার ভেতরের কষ্টকে, তাই অন্তুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখনই অন্তু জেগে যায়। অন্তু অর্ণবের কপালে চুমু দিয়ে বলল, আনভির পাপা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? আমি কোথাও যেয়ে শান্তি পাবো না, তাই বারবার তোমার কাছে ফিরে আসি। অর্ণব সরি, আমি তোমাকে না বলে বেবিটা নিয়েছি, কিন্তু একটা বাচ্চাকে বাঁচার জন্য আশা করে তোলা কি দোষ বলো তুমি? আমি এইভাবে বাঁচতে পারছিলাম না, তাই বেবিটাকে নিয়েছি যাতে সব ভুলে তাকে নিয়ে থাকতে পারি। সরি অর্ণব, আমি তখন রাগের মাথায় তোমাকে আমাদের বেবি মারা যাওয়ার জন্য তুমি কষ্ট পাওনি বলেছি, কিন্তু আমি জানি তুমি আমার থেকেও বেশি কষ্ট পেয়েছো। সরি। অর্ণব অন্তুকে ছেড়ে তার সারা মুখে পাগলের মতো চুমু খেয়ে বলল, জান আমি তোমার কথায় কষ্ট পাইনি। আমি কষ্ট পেয়েছি তুমি আমাকে না বলে আবার বেবি নিয়েছো, তাই। এর বেশি কিছুই না। জান তোমার শরীরের অবস্থাটা যেমন ছিল তাই ডক্টর বেবি নিতে মানা করেছিল, কিন্তু আজ বেবির কথা শুনে তোমাকে হারানোর ভয় আমার মধ্যে কাজ করছিল, তাই তখন জানি না কি কি বলেছি। সরি। আমি ডক্টরের সাথে কথা বলেছি, তিনি বলেছে বেবি যেহেতু নিয়েছে তাই তোমাকে সাবধানে থাকতে বলেছে, আর প্রপার একটা রুটিন চেক আপের মধ্যে থাকলে সমস্যা হবে না। সরি রাগ করার জন্য। অর্ণব প্লিজ এমন করে বলো না, আমি কষ্ট পাইনি, পেয়েছি বেবিটা। সেই কখন থেকে না খেয়ে বসে আছি তোমার জন্য, আর তুমি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছো। একটাবার তাকে আদরও করে দিলে না। ভেরি ব্যাড। অন্তুর কথা শুনে অর্ণব হেসে অন্তুকে ছেড়ে দিয়ে তার পেটে পরপর অনেকগুলো কিস করে বলতে লাগলো, পাপ্পা সরি, তোমাকে না খাইয়ে রেখেছে তাই না? সরি, আমি এমনি খাবার আনছি। তুমি মাম্মামকে কষ্ট দিও না, যা কষ্ট আমাকে দিও, আমি সবটা নিয়ে নেব, কিন্তু মাম্মামকে কষ্ট দিও না। পাপা লাভস ইউ বেবি। বলে অন্তুর পেটে কিস করে। এদিকে অন্তু অর্ণবের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর তার কথা শুনছে। সে জানতো অর্ণব সবটা মানবে, শুধু কিছুটা সময় নিয়ে। অর্ণবকে বাচ্চামো করতে দেখে অন্তু বলল, বাহ বাহ, এখন বেবিকে ভালোবাসা হচ্ছে, আর তার মাম্মাকে কে ভালোবাসবে? এক্ষুনি এত পার্সিয়ালিটি বাপ ছেলের আমি মানবো না, মানছি না এটা। মানলে মানো, আর না মানলে না মানো। আমি খাবার আনছি, খেয়ে ঘুমাবে। অর্ণব, আনভি। তোমাকে খাইয়ে আমি আনভিকে নিয়ে আসছি, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বলে সে চলে যায় খাবার আনতে। এদিকে অন্তু অর্ণবের কেয়ারগুলো দেখছে। কে বলবে এই ছেলে একটু আগে তাকে বকছিল আর এখন তাকে ভালোবাসছে। অন্তু মুচকি হাসে। সে ভাবে এই ছেলে এখন তাকে এত কেয়ারিং করবে যে সে সেটাই বিরক্ত হয়ে যাবে, কিন্তু ভালোও লাগবে। সে তো আনভির বেলাতে এরকম কেয়ারিং পায়নি, কিন্তু এখন পাবে। অন্তু নিজেকে ভাগ্যবান মনে করছে। এত কেয়ারিং, লাভিং, আদর করা বর, এত কিউট একটা মেয়ে আর এত সুন্দর একটা ফ্যামিলি সে পেয়েছে ভাগ্যগুণে। অর্ণব খাবার নিয়ে এসে অন্তুকে সুন্দর করে খাইয়ে তাকে শুইয়ে দিয়ে আনভিকে নিয়ে এসে অন্তুর কাছে শুয়ে সে অন্তুর পিছু শুয়ে তাকে জড়িয়ে ধরে আছে। অন্তু মিনমিন করে বলল, আনভির পাপা, তুমি খুশি তো বেবিটার জন্য? অর্ণব অন্তুর ঘাড়ে কিস করে বলল, অনেক অনেক খুশি, যা বলে বোঝাতে পারবো না। সত্যি? সত্যি। এখন ঘুমাও, কাল ভাইয়ারা আসবে, তাদেরকে গুড নিউজটা দিতে হবে না? অন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছুক্ষণ পর অন্তু ঘুমিয়ে গেলে অর্ণব তাকে দেখে নিয়ে ভাবে তখনকার কথা। অর্ণব রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেও তার মনে অন্তুকে হারানোর ভয় ছিল।
তাই সে ডক্টরের সাথে কথা বলে এই বিষয় নিয়ে। তখন ডক্টর তাকে বলে অন্তুকে এখন কোনো প্রকার চাপ বা চিন্তা করতে না দিতে, আর রেগুলার চেক আপ করলে কোনো প্রবলেম হবে না। ডক্টরের কথা শুনে অর্ণব শান্ত হয়, তাই সব মানিয়ে সে অন্তুকে আর তার বেবিকে নিয়ে আনন্দে আছে। অর্ণব অন্তুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে আর বেবিকে কিছু হতে দেবো না জান, আমি সব ঠিক করে দেব, তোমাকে কষ্ট পেতে দেবো না। আই লাভ ইউ। অর্ণব, আমি আর হাঁটতে পারছি না, প্লিজ একটু বসি কোথাও। কথাগুলো হাঁপিয়ে হাঁপিয়ে বলল অন্তু। এদিকে অন্তুকে হাঁপাতে দেখে অর্ণব তার কাছে এসে তাকে ধরে একটা বসার জায়গায় তাকে বসিয়ে পানি এগিয়ে দিল। অন্তু পানি নিয়ে খেতে নিলে অর্ণব তার কপালের ঘাম মুছে দিতে লাগলো, আর সেটা অন্তু আর চোখে দেখল। সকালে অর্ণব অন্তুকে নিয়ে তাদের বাড়ির পাশে পার্কে তাকে নিয়ে হাঁটতে এসেছে। কিছুক্ষণ হাঁটার পরে অন্তু হাঁপিয়ে যায়, তাই এই কথাগুলি বলে। অন্তুর পানি খাওয়া শেষ হলে অর্ণব বলল, জান, খারাপ লাগছে কি তোমার? লাগলে বলো। আমি বাড়ি যাব, আর হাঁটতে মন চাচ্ছে না, প্লিজ আনভির পাপা। অন্তুর কিউট ফেসের কথা শুনে অর্ণব হাসে। অর্ণবকে হাসতে দেখে অন্তু বুঝে যায় তার কাজ হয়ে গেছে। সে এখন একটুও হাসতে পারছে না, তাই বাড়ি যাবে। তাই অর্ণবকে বলল। অর্ণব অন্তুকে ধরে ওঠায়, তারপর তার হাত ধরে হাঁটা ধরে বাড়ির দিকে। দিদিয়া, সকাল সকাল কোথায় গিয়েছিলি তুই? আর জিজু? বাড়িতে আসতেই অর্ণি প্রশ্ন করলো অন্তুকে। অর্ণব অন্তুকে ছেড়ে দিয়ে ভেতরে চলে যায়, আর অর্ণি অন্তুর দিকে এখনো তাকিয়ে আছে উত্তরের আশায়। অন্তু বলল, অর্ণব আমাকে নিয়ে হাঁটতে গেছিল, কিন্তু কেন, কি হয়েছে? আনভি ঘুম থেকে উঠে তোকে না পেয়ে কান্না করছিল আর বলছিল তুই নাকি আবার তাকে ছেড়ে চলে গেছিস। আমি অনেক কষ্টে থামিয়েছি, এখন দেখ প্রাপ্য কাছে আছে। অর্ণি কথাটা বলে কিচেনে চলে যায়। অন্তু আস্তে আস্তে হলরুমে গিয়ে দেখে প্রাপ্য আনভিকে নিয়ে ফোনে গেম খেলছে। অন্তু এগিয়ে গেল তার কাছে। অন্তুকে আসতে দেখে প্রাপ্য বলল, ভাবি কোথায় গিয়েছিলেন? আনভি আপনাদের দুজনকে খুঁজছিল তো। ভাইয়া, একটু হাঁটতে গিয়েছিলাম। আনভুমা, কথা বলবে না মাম্মার সাথে? এত রাগ করেছো মাম্মার সাথে? আনভি অভিমানী স্বরে বলল, তুমি আর পাপা আমাকে না নিয়ে চলে গেলে কেন? আমি তোমাদের কত খুঁজেছি জানো? অন্তু আনভির অভিমান বুঝে বলল। সরি মা, আর হবে না, এবারের মতো মাফ করে দাও। আনভি মুখ ফুলিয়ে বলল, না, করবো না। অন্তু অনেকবার বুঝাতে চাইল আনভি, কিন্তু সে একটুও বুঝল না। অর্ণব ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে সবটা দেখছে আর হাসছে। আনভি আর অন্তু দুজনেই যে জেদি, কেউ কাউকে ছাড় দেয় না। অর্ণব টাওয়ালটা রেখে বেডে গিয়ে বসে আনভিকে তার কোলে নিয়ে তার কানে কানে কিছু বলছে, যা শুনে আনভির চেহারায় একটা আনন্দের রেশ আসছে। অন্তু বাপ বেটিকে এভাবে দেখে অবাক হয়, সাথে খারাপও লাগে যে আনভি অর্ণবকে বেশি ভালোবাসতো তার থেকে। অন্তু নিজেকে ঠিক করে বোঝার চেষ্টা করে অর্ণব আনভিকে কি বলছে, যা শুনে আনভি এত খুশি হচ্ছে। আনভি সব শুনে উৎফুল্ল হয়ে বলল, সত্যি পাপা আমার ভাই হবে? আনভির কথা শুনে অন্তু বুঝলো অর্ণব তাকে তাদের বেবির কথা বলেছে আনভিকে, তাই সে এত খুশি। অর্ণব হেসে বলল, হ্যাঁ আম্মু, তোমার ভাই হবে। মাম্মার কাছে শোনো। আনভি অন্তুর মুখের দিকে তাকিয়ে আছে, সে কি বলবে তা জানার জন্য। অন্তু হেসে বলল, মা, তোমার ভাই হবে। অয়ন ভাইয়ের মতো তোমার ছোট্ট একটা ভাই। তুমি না সারাক্ষণ বলতে ভাই কবে আসবে, তাকে কোলে করে নেবে, আদর কবে করবে। তোমার ভাই আর কিছুদিনের মধ্যে তোমার কাছে চলে আসবে, তখন তাকে নিয়ে তুমি যা যা বলতে তাই তাই করো, ওকে মা? আনভি খুশিতে অন্তুকে জড়িয়ে ধরে। তা দেখে অর্ণব অন্তু হাসতে লাগলো। তাদের মেয়ে যে এত ভাই পাগল হবে তারা জানতো না। আনভি সবসময় অয়নকে দেখে বলতো তারও ভাই হবে, সেও তাকে কোলে নেবে, আদর করবে। সবাই আনভির কথায় হাসতো। এখন তো সত্যি সত্যি আনভির ভাই আসছে, তাই সে তার আনন্দ ধরে রাখতে পারছে না। আমার ভাই আসবে, কি মজা, আমার ভাই আসবে। আমি সব সময় তাকে আদর করব, একটুও মারবো না তাকে, সব সময় ভালোবাসবো, তাই না মাম্মা?
আমি তো তার বড় বোন হব। আচ্ছা মাম্মা, সে কি আমাকে ভালোবাসবে? হ্যাঁ মা, তোমাকে তোমার ভাই অনেক ভালোবাসবে। আম্মু, ভাই তো তোমার মামার ছোট টামিতে, তাই মামাকে কষ্ট দিও না, তাহলে তোমার ভাইও কষ্ট পাবে। আনভির চোখ ছোট ছোট করে বলল, ভাই মাম্মার চামিতে। মা, আমার টামিতে তোমার ভাই। আনভির অন্তুর পেটে হাত দিয়ে বলল, ভাই তোমাকে আমি কষ্ট দেব না, তুমি তাহলে মাম্মাকে কষ্ট দিও না। মাম্মা অনেক কষ্ট করেছে, বুঝলে? লাভ ইউ ভাই। বলে অন্তুর পেটে চুমু দেয়। এদিকে ছোট আনভির কথা শুনে অর্ণব অন্তু হতবম্ব হয়ে যায়। তাদের ছোট আনভি এখন অনেক বড় হয়ে গেছে। হবেই না কেন, এখন তো সে 4 বছর হয়ে গেছে। আনভি অন্তুর গলা জড়িয়ে ধরে তার ভাই আসলে কি কি করবে বলছে, আর অন্তু তার জবাব দিচ্ছে। অর্ণব তাদেরকে এভাবে দেখে খুশি হয়। তার দুনিয়া তো এরা দুজনেই। এরা খুশি থাকলে সেও খুশি থাকে, আর তারা কষ্টে থাকলে সেও কষ্টে থাকে। অর্ণবের এখনো মনে আছে, যখন অন্তু তার বেবি মারা যাওয়ার কথা জেনে যায়, তখন তাকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। কষ্টকর ছিল, কিন্তু আনভির জন্য সব কষ্ট সহ্য করতে হয়। 3 মাস আগে সেদিন হসপিটালে অন্তু বেঁচে গেলেও ডক্টর তাকে বেড রেস্ট নিতে বলে, আর বেবি নেবা থেকে দূরে থাকতে বলে কিছু বছরের জন্য, কেননা তার শরীর অনেকটা দুর্বল ছিল। অর্ণব তাই করে, সে অন্তুকে বাড়িতে নিয়ে এসে সম্পূর্ণ রেস্টে রাখে। তাকে আজাদ মির্জার জেল শাস্তির কথা বলে না। এই ঘটনার 15 দিনের মাথায় অর্ণব প্রাপ্যর সাথে অর্ণির সিম্পলভাবে বিয়ে দিয়ে চৌধুরী বাড়িতে নিয়ে আসে। এতে কারোর অমত ছিল না, কেননা তাদের মনে অন্তুকে নিয়ে চিন্তা আর আজাদ মির্জার ভয় ছিল। যদি তিনি কিছু করতে চায়, অর্ণি চৌধুরী বাড়ি আসলে অর্ণবের সুবিধা হতো। সে নিজের কাজ করত আর অর্ণি অন্তুর খেয়াল রাখত। আস্তে আস্তে অন্তু ভালো হতে লাগলো। সাথে অর্ণব তাকে আজাদ মির্জার চিন্তা থেকে দূরে রাখতে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দেয়, যাতে সে টেনশন না নেয় আর তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়। হঠাৎ একদিন অন্তুর হাতে তার প্রেগন্যান্সির রিপোর্ট আসে, যেটা অর্ণব হসপিটাল থেকে নিয়ে এসেছিল। কিন্তু এত চাপে সে সেটা অন্য কোথাও রাখতে পারেনি, আর সেটা অন্তু দেখে ফেলে। সেটা দেখে অন্তু একেবারে ভেঙে পড়ে, আর অন্তুকে ভেঙে পড়তে দেখে অর্ণবও ভেঙে পড়ে। সে অন্তুকে অনেক বুঝিয়েছিল তাদের আর বেবি লাগবে না, কিন্তু অন্তু কিছুতেই মানবে না। অর্ণব ভালোবেসে রাগ করে মিনতি করে, কোনোভাবে অন্তুকে নর্মাল করতে পারে না। তখন আনভি অন্তুকে কষ্ট পেতে দেখে অন্তুকে ভালোবেসে বলল, মাম্মা, ও মাম্মা, আমার ভাই লাগবে না, আমি শুধু তোমাকে চাই। তুমি আর পাপা থাকলে আমার কাউকে লাগবে না। তুমি কান্না করো না, আমার ভালো লাগে না তোমাকে কান্না করতে দেখে, আমার কষ্ট হয়। প্লিজ মাম্মা, আমাকে ভালোবাসো, তাই হবে। আমি তোমাকে ভালোবাসবো, তাই হবে। অন্তু সেদিন আনভিকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, তারপর একেবারে নর্মাল হয়ে যায়। তাকে দেখে অর্ণব মনে করে অন্তু বেবির কথা ভুলে গেছে, কিন্তু না, সে ভুল ছিল। অন্তু তার মন থেকে বেবির কথা ভোলেনি। সে অর্ণবের কাছে এসেছে অর্ণবের না করা সত্ত্বেও, কিন্তু অন্তু মানতে নারাজ। তাই অর্ণব নিজের প্রোটেকশন নিয়েছে, কিন্তু অন্তু সেটা হতে দেয়নি, আর না অর্ণবকে বুঝতে দিয়েছে। এসবের কিছুদিন পরে আজাদ মির্জা মারা যায়, আর অন্তু কেমন যেন হয়ে যায়। সে আজাদ মির্জার কবরের কাছে গিয়ে বসে থাকতো, বাড়িতে আসতো না। এসব অর্ণব মানতে পারতো না, তাই সে অন্তুকে তার নিজের মতো ছেড়ে দেয়, কিন্তু তার পেছনে গোয়েন্দা লাগায়, যাতে তার কাছে অন্তুর সব খবর চলে আসে। অন্তুর কথায় অর্ণবের ভাবনা কাটে। অর্ণব অন্তুর দিকে তাকিয়ে দেখে সে নাস্তা করতে ডাকছে, তাই সে কিছু না বলে তার সাথে নিচে চলে যায়। হই হুল্লোড়ে মেতে উঠেছে চৌধুরী বাড়ির সবাই। কিছুক্ষণ পূর্বে আদি, আদিবা, আয়ান, আয়রা, অয়ন, নাহিদ সবাই চৌধুরী বাড়িতে এসেছে। এখানে আসার মূল কারণ অন্তু বাড়ি ফিরেছে, আর সে এখন ঠিক আছে। তাই অর্ণব সবাইকে তাদের বাড়িতে দুপুরের খাবারের জন্য দাওয়াত দিয়েছিল, আর তারা সবাই এখানে এসেছে। সবাই দুপুরের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আনভি অয়নকে নিয়ে খেলছে। মিস্টার চৌধুরী দুপুরে খেয়ে ঘুমাতে গিয়েছে। অন্তু, আয়রা, আদিবা ডাইনিং টেবিল গুছাচ্ছে আর গল্প করছে, আর অর্ণব সবার সাথে কথা বলছে।
তাদের কথার মাঝে নাহিদ জোরে জোরে অন্তুকে বলছে, অন্তু, আজ যদি সানা আসতো তাহলে তোমার রান্নার ভক্ত হয়ে যেত। আহা আহা, কি স্বাদের রান্না, মন চাই খাই আর খাই। নাহিদের কথা শুনে অন্তু মুচকি হাসি দেয়। আজ সানা আসতে পারেনি। তার বেবি মানে নাহিদ আর সানার মেয়ে সায়রা একটু অসুস্থ, তাই আসতে পারেনি। নাহিদের কথা শুনে অর্ণব বলল, সারা তোর শুধু খাই আর খাই। এই সারার রান্না কি এত খারাপ যে আমার বউয়ের এত প্রশংসা করছিস তুই? দাঁড়া, আমি সারাকে সবটা বলছি। অর্ণবের কথা শুনে নাহিদ তাড়াতাড়ি করে বলল, মামা প্লিজ এমনটা করিস না, না হলে আমি আর রাতে খেতে পারবো না আজ। নাহিদের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। নাহিদ ভালো ছেলের মতো বসে রইল। অন্তু তাদের জন্য মিষ্টি নিয়ে আসলে সবাই তা নিয়ে খেতে লাগলো। অন্তু অর্ণবের পাশে গিয়ে বসে, সাথে আয়রা, আদিবাও অন্য সোফায় বসে। অন্তু অর্ণবকে ইশারায় কিছু বলতে বলছে, কিন্তু অর্ণব বলবে না বলছে তা দেখে অন্তু মুখ ফুলালো। অন্তুর মুখ ফুলানো দেখে অর্ণব মুচকি হেসে সবাইকে বলল, আমার কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলবে? আদির কথায় সবাই সায় দিলে অর্ণব বলল, তোমাদেরকে এখানে আনার মূল উদ্দেশ্য অন্তুর বাড়ি আসা হলেও আরও একটা কারণ আছে। অর্ণবের কথা মানে কেউ বুঝতে পারে না তাদের কি জন্য অর্ণব এখানে ডেকেছে। যদি অন্তুর বাড়িতে ফেরার খুশিতে না হয় তাহলে কি অন্য কিছু? অর্ণব সবার পরিস্থিতি বুঝতে পেরে বলল, তোমাদেরকে আমি ডেকেছিলাম শুধু অন্তুর বাড়ি ফেরার খুশিতে, কিন্তু কাল রাতে অন্তু আমাকে আমার জীবনে আরও একটা খুশি দিয়েছে, যেটা আমি তার থেকে আশা করিনি, কিন্তু সে এটা দিয়েছে। শুধু সে এটা করেছে আমার আর আনভির জন্য। এই খুশিটার জন্য অন্তুকে যতবার ধন্যবাদ দেব তত বেশি দিতে মন চাইবে। অন্তু আমাকে আবার বাবা হওয়ার সুযোগ দিয়েছে, আমি আবার বাবা হব। আর অন্তু মা, অন্তু প্রেগনেন্ট। অর্ণবের কথায় সবাই স্তব্ধ, কেননা সবাই কম বেশি জানে অন্তুকে ডক্টর বেবি নিতে বারণ করেছে তাই। কিন্তু এই কথাটা কেউ সহজে হজম করতে পারে না। আদি কথাটা শুনে উঠে দাঁড়িয়ে অন্তু পাখি, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে না ডক্টর বেবি নিতে বারণ করেছে, তাহলে এটা কি করলে? আর অর্ণব, তুমি অন্তুকে কেন বুঝতে পারলে না? এতে তো লাইফ রিস্ক আছে। বেবিটা নিলে তা না করে তুমি আনন্দ সহকারে এটা সবাইকে বলছো। ভাইয়া, বেবিটা অন্তু জেনে বুঝে নিয়েছে, আর আমি এটা জানতাম না। জানলে এটা করতে দিতাম না তাকে। কিন্তু অন্তু বেবিটা নিতে যাচ্ছে, সে আমার কথা শোনেনি। আর আমি ডক্টরের সাথে কথা বলে নিয়েছি, তিনি অন্তুকে সাবধানে থাকতে বলেছে আর একটা রেগুলার চেক আপের মধ্যে থাকতে বলেছে। আদি কিছু বলতে যাবে তার আগে আদিবা তাকে থামিয়ে দেয় তার হাত ধরে। আদি আদিবার দিকে তাকালে সে ইশারায় শান্ত হতে বলে। তা দেখে সে নিজেকে শান্ত করতে লাগলো। আয়ান বলল, বনু, এটা কি? অন্তু কাঁদো কাঁদো গলায় বলল, ভাইও দাদা ভাই, তোমরা জানো আমি একটা বেবির জন্য কতটা ডেসপারেট ছিলাম, কিন্তু আমার ভুলবশত আমার আগের সন্তানটা মারা যায়। কিন্তু আমি সেটা মানতে পারিনি, তাই আমি অর্ণবকে না জানিয়ে এটা করেছি। এতে অর্ণবের দোষ নেই, সে আমাকে অনেকবার বুঝিয়েছে ভালো করে রেগে, কিন্তু আমি মানিনি। আমার বেবিটা লাগবে, এতে যা হবার হবে। অন্তুর কথাগুলো শুনে কান্না করতে লাগলো অর্ণব। তাকে ধরে আছে। অন্তুর কথা শুনে সবাই ভাবছে, হ্যাঁ, সে যা বলছে সেটা সত্যি। অন্তু একটা বেবির জন্য অনেক কষ্ট পেয়েছে। এখন যদি তারা তার সাথে রাগ করে তাহলে এতে তার ক্ষতি হবে। তাই আদি আর আয়ান গিয়ে তার বোনকে জড়িয়ে ধরে। অর্ণব সেখান থেকে একটু দূরে দাঁড়ায় গিয়ে অন্তু তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদি আয়ান তার বোনকে শান্ত করতে লাগলো, কিন্তু সে কান্না করেই যাচ্ছে। হঠাৎ আনভির রাগী কণ্ঠ শুনে অন্তুর কান্না থেমে যায়। সবাই আনভির দিকে বিস্মিত নিয়ে তাকিয়ে থাকে যে এই পিচ্ছি বলে কি। তোমরা আমার মাম্মাকে কেন কাঁদাচ্ছ? জানো না আমার মাম্মামের টামিতে আমার ভাই আছে, সে তো কষ্ট পাচ্ছে। ছাড়ো আমার মাম্মাকে, আসো আমার কাছে। মাম্মা, এরা সবাই বোঝা, এরা শুধু তোমাকে কাঁদায়, আমি তোমাকে আদর করে দিব। আনভির পাকা পাকা কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলে। অন্তু কান্না থামিয়ে আনভির কাছে গিয়ে তাকে আদর করে বলল, আনভুমা, আমি কান্না করছি না, আর না তোমার ভাই কষ্ট পাচ্ছে। তাই এত কেয়ারিং আপুমণি থাকতে সে কেন কষ্ট পাবে?
আনভির চোখ ছোট ছোট করে বলল। সত্যি তো? অর্ণব তাদের কাছে এসে বলল। সত্যি আম্মু? তাদের কথা শুনে খুশি মনে অয়নের কাছে চলে যায়। আদিবা বলল। যাকে ভালোই হলো, আনভির একটা ভাই আসবে, আনভি খুশি হবে। দোস্ত, সুধামুখে এত বড় নিউজটা দিয়ে দিলি, একটু মিষ্টি মুক্ত করালি না? অন্তু আদিবাকে পিন মেরে বলল। আমি তো খুশির খবর দিয়ে সুধা মুখে রেখেছি, কিন্তু তুই তো খালি সুধা না, আরো অনেক কিছু বাকিতে রেখেছিস। আমি কবে ফুপি হব বলতো? অন্তুর কথা শুনে আদি কাশতে লাগলো। এদিকে আদিবা একেবারে চুপ, লজ্জা পেয়ে। তাদেরকে এভাবে দেখে সবাই হাসতে লাগলো। অর্ণব অন্তুর কানে কানে বলল। খুশি তো তুমি? অনেক খুশি। তুমি? তুমি খুশি মানে আমিও খুশি। বলে অন্তুকে এক হাত দিয়ে এক পাশে জড়িয়ে ধরে। অন্তু অর্ণবের মুখের দিকে তাকিয়ে দেখে সে যে কতটা খুশি তার অনুভব করতে পারল। সে তো এটাই চেয়েছিল, তাদের ছোট একটা সুখের সংসার, আর হাজারো সুখ, খুশি, ভালোবাসা। সে সেটা পেয়েও গেছে তাদের ভালোবাসার রংমহলে। রাতে নিস্তব্ধ আকাশে হঠাৎ মাঝরাতে বৃষ্টি নেমে এলো চারদিকে। বৃষ্টির ঝুমঝুম শব্দে হঠাৎ অন্তুর ঘুম ভেঙে যায়। সে নড়ে চড়ে ওঠে কিছুটা। চোখে এখনো ঘুমের রেশ কাটেনি, কিন্তু তার এখন ঘুমাতে ইচ্ছে করছে না। তাই সে উঠে বসে শোয়া থেকে অন্তু তার পাশে ঘুমন্ত আনভিকে দেখে হাসতে লাগলো। মেয়েটা পুরোটাই তার গুণ পেয়েছে। সে ঘুমালে তার কোনো হুঁশ থাকে না যে সে কিভাবে ঘুমাচ্ছে আর কোথায় ঘুমাচ্ছে। এই যে এখন যেমনটা হচ্ছে, আনভি ঘুমিয়েছিল প্রাপ্যর কাছে, কিন্তু এখন সে তার কাছে আছে। সেটা আনভি বুঝতেও পারছে না। অন্তু আনভির মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা এখন অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে। হবেই না কেন, সময় কি আর থেমে থাকে? সে তো তার গতিতে চলে। দেখতে দেখতে সময় চলে গেছে 8 মাস। আনভি এখন 5 বছর বয়স। আনভি আগের তুলনায় এখন বেশি পাকা হয়ে গেছে, আর তার মাম্মামের মতো সুন্দরী। অন্তুর এখন 9 মাস চলছে। পেটটা অনেকটা বেড়ে গেছে আগের তুলনায়, বেশি কিউট আর সুন্দর লাগছে। অন্তু আনভির গায়ে চাদরটা ভালোভাবে দিয়ে তার কপালে চুমু দিল। মেয়েটা সারা দিন অনেক ছুটোছুটি করে। সে এখন স্কুলে যাওয়া শুরু করেছে, আর স্কুল থেকে এসেই সারাক্ষণ অন্তুর পিছু পিছু থাকে। তার ভাই কি করছে, কবে আসবে, সেটা নিয়ে পড়ে থাকে, আর অন্তুর খেয়াল রাখে। অন্তু আনভিকে যত দেখে ততই অবাক হয়, কেননা আনভি সবটা অন্তুর গুণ আচরণ পেলেও একটা বিশেষ গুণে সে তার পাপার থেকে পেয়েছে। সেটা হলো সে তার মাম্মামকে ভীষণ ভালোবাসে, যেমনটা অর্ণব অন্তুকে করে। অন্তুর কিছু হলে আনভি তো অস্থির হয়ে যায়, যেমনটা অর্ণবের হয়। অন্তু শুধু পাপা মেয়ের কাণ্ড কারখানা দেখে, হাসে আর ভাবে সে অনেক ভাগ্যবতী যে তার স্বামী আর তার সন্তান তাকে চোখের আড়াল হতে দেয় না। অন্তু আনভির থেকে চোখ সরিয়ে এবার অর্ণবের দিকে তাকায়। অর্ণব ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে। অন্তুর তাকে দেখে খুব মায়া হলো। সারা দিন অফিস করে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে এসে রেস্ট নেওয়া বাদে সে তার খেয়াল রাখে, তার সব আবদার পূরণ করে। তার মুড সুইং হলে সে সবটা ঠান্ডা মাথায় মেনে নেয়। অর্ণব কিছু মনে করে না, সব কিছু নীরবে সহ্য করে নেয়। নেবেই না কেন? সে তো অন্তুর সব আবদার, বাচ্চামি, গালাগালি, মুখ ফোলানো, রেগে থাকার সবটাই এনজয় করে। অন্তু অর্ণবের এলোমেলো চুলে তার হাত বুলাতে লাগে আর তাকে দেখতে থাকে। ঘুমের মাঝে কাউকে মাথায় হাত বুলিয়ে অনুভব করতেই সে হুড়মুড়িয়ে উঠে বসে। অস্থির ও চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? ব্যথা করছে? কোথায় ব্যথা করছে আমাকে বলো, আমি ডক্টরকে ফোন করছি। জান, বেশি কষ্ট হচ্ছে? বলো আমাকে। এক নাগাড়ে কথাগুলো বলতে থাকে অর্ণব। এদিকে অন্তু অর্ণবের কাজে অবাক, তার চোখ ছলছল করে উঠল। সে ভাবে ছেলেটা তাকে এতটা কেন ভালোবাসে, আর তাকে নিয়ে এতটা কেন চিন্তা করে, যে তার একটা স্পর্শ পেতে সে তার ঘুম ছেড়ে উঠে তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। এটা আজকের নয়, এটা অন্তুর প্রেগনেন্ট হওয়ার পর থেকে হয়ে আসছে। অন্তু কি লাগবে না লাগবে, তার অসুবিধা সুবিধা, তাকে ডক্টর দেখানো, তার রাত বিরাতের করা সব পাগলামি, তার এই খাবার ওই খাবার, এখানে যাব না ওখানে যাব, রাগ কান্না হাসি মুড সুইং, সবটাই সে এই 8 মাসে সে নীরবে সহ্য করে গেছে। কোনো টু শব্দটুকুনও করেনি।
যেমনটা আজকে হলো। অন্তু শুধু তাকে ভালোবেসে তার মাথায় হাত বুলাতে গিয়েছিল, কিন্তু অর্ণব ভেবেছে তার কিছু হয়েছে, তাই তো সে এতটা ভয় আর অস্থির হয়ে গেছে। অন্তুকে কান্না করতে দেখে অর্ণব যেন আরো পাগল হয়ে গেল। সে তো ধরেই নিয়েছে অন্তুর কিছু হয়েছে, কিন্তু সে তো এটা জানে না যে তার পাগলামোগুলো অন্তুর মনে তার প্রতি আরো সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িয়ে দেয়। অর্ণব এবার ভয়ার্ত চেহারায় বলল, জান, কান্না করছো কেন? প্লিজ বলো, কি হয়েছে তোমার? আমার কিন্তু ভয় হচ্ছে এখন। তোমার কি পেটে ব্যথা করছে? কিন্তু ডক্টর যে বললো এখন একটু সময় আছে বেবি হবার। চলো এক্ষুনি হসপিটালে যাব, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না, চলো। বলে অর্ণব উঠতে নিলে অন্তু তার হাত ধরে তার কাছে বসায়। অর্ণব তার কাছে ভ্রু কুঁচকে তাকালো। সে বুঝতে চায় অন্তু এমনটা করছে কেন। তার যদি কষ্ট হচ্ছে তাহলে তাকে কেন বলছে না, আর তাকে কেন হসপিটালে নিতে বাধা প্রদান করছে। অন্তু অর্ণবকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তাকে কান্না করতে দেখে অর্ণব বিচলিত হতে লাগলো, কিন্তু কিছু বলতে পারল না। অন্তু অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত কেন ভালোবাসো আমাকে তুমি? কেন এত চিন্তা করো আমাকে নিয়ে? আমি কি এত ভালোবাসা পাবার যোগ্য অর্ণব? অন্তু কথাগুলো বলে জোরে নিঃশ্বাস নিল। অর্ণব তার কথা শুনে তাকে জড়িয়ে ধরে তার গলায় কয়েকটা কিস করে বলল, যোগ্য কিনা জানি না জান, কিন্তু তুমি আমার প্রাণ। তোমাকে ছাড়া আমার এই শরীর অচল। আমি শুধু জানি এই অন্তু নামক পাগলিটাকে আমি পাগলের মতো ভালোবাসি, কারণে অকারণে। জান, তোমার কি হয়েছে বলবে আমাকে? আমার চিন্তা হচ্ছে খুব। অন্তু নাক টেনে বলল, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। হঠাৎ বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায়, তাই উঠে পড়ি। তোমাকে ক্লান্ত শরীরে ঘুমোতে দেখে কষ্ট লাগছিল, তাই তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। কিন্তু তুমি তাতে আমাকে নিয়ে ভয় পেয়ে গেলে। সরি, আমি এমনটা করতে চাইনি। অর্ণব স্থির হয়ে যায় অন্তুর কথায়। সে অন্তুর গলা থেকে মুখ সরিয়ে নিয়ে তার দিকে তাকিয়ে তার চোখের জল মুছে দিল, কিন্তু কিছু বলল না। অন্তুও তার কান্না থামিয়ে চুপ করে থাকে। কিছুক্ষণ পরে অর্ণব বলল, কিছু খাবে? আমি কিছু নিয়ে আসবো। খাবো। কি খাবে? অন্তু ছোট বাচ্চার মতো বায়না ধরে বলল, চকলেট খাবো প্লিজ। অর্ণব হাসলো, তা দেখে অন্তু হাসলো। অর্ণব অন্তুর কপালে চুমু দিয়ে উঠে গেল চকলেট আনতে। অন্তুর জন্য সে অনেক কিছু নিয়ে এসে রাখে ফ্রিজে, কেননা অন্তুর এসব খেতে ভালো লাগে তাই। অর্ণব চকলেট নিয়ে এসে অন্তুকে দিলে সেটা সে নিয়ে খেতে লাগলো, আর অর্ণব তা দেখতে লাগলো। অর্ণব যত অন্তুকে দেখে তার আবদার, ভালোবাসা, আবেগ সব তত তার প্রতি বৃদ্ধি পেতে থাকে। এই পাগলিকে পেতে তাকে অনেক কিছু করতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে। এখন যখন তাকে তার পাশে পেয়েছে তখন সে নিজেকে সার্থক মনে করে। সে অন্তুর অবাধ্য ভালোবাসা, কেয়ারিং পুরো অন্তুকে তার কাছে পেয়েছে। সে মন খুলে ভালোবাসতে পেরেছে, আবদার করতে পেরেছে, আবদার করতে পারছে। আর কি চাই তার? সে তো না চাইতেই অন্তু তাকে সব কিছু দিচ্ছে। অর্ণব অন্তুকে দেখে ফিক করে হেসে দেয়। তা দেখে অন্তু মুখ ফুলিয়ে থাকে। অর্ণব অন্তুর ঠোঁটের চারিপাশে লেগে থাকা চকলেট হাত দিয়ে মুছে দিয়ে বলল, আমার ভাগ্নি বাবুটা এখনো পুরাই বাচ্চা। এইভাবে কেউ চকলেট খায়? আনভিও তোমার থেকে ভালো করে চকলেট খায়। এই তুমি এখনো এইভাবে চকলেট খেলে তো আমার ছেলে পুরোই চকলেট পাগল হবে, তার বোন আর মায়ের মতো। এটা ঠিক না জান, তুমি ছেলে মেয়ে দুজনকে চকলেট পাগল করে দিবে তো। অর্ণবের কথা শুনে অন্তু ফিক করে হেসে দেয়, কারণ সে আর আনভি দুজনই চকলেট পছন্দ করে, আর অর্ণবের ভয় যে তাদের ছেলেও চকলেট পছন্দ করবে। অন্তু সাবধানে উঠে অর্ণবের কোলে বসে। তার গলা জড়িয়ে ধরলে অর্ণব তার কোমর জড়িয়ে ধরে। এতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, কেননা অন্তুর পেট অনেকটা বড় হয়ে গেছে তাই। অন্তু অর্ণবের নাকে নাক ঘষে বলল, তাতে কি হয়েছে? তোমাকেও চকলেট পাগল বানিয়ে দিব। তাহলে তো পুরো ফ্যামিলি চকলেট পাগল হয়ে যাবে, ভালো হবে না আনভির পাপা? অর্ণব অন্তুর অধরে তার ঠোঁট ছুঁয়ে বলল, দুষ্ট হয়ে যাচ্ছ কিন্তু দিনে দিনে তুমি জান। তোমার জন্য তো সব। আই লাভ ইউ জান। আই লাভ ইউ আনভির পাপা। অর্ণব হাসলো, অন্তুও।
অন্তু ওভাবে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। অর্ণব অন্তুকে ঘুমাতে দেখে তাকে বেডে ঠিক করে শুয়ে দিতে তার শাড়ি পেট থেকে সরে যায়। অর্ণব তা দেখে মুচকি হাসে। মেয়েটা সত্যি পাগল। পাগল না হলে এই অবস্থাতে কেউ শাড়ি নামক ঝামেলা পড়ে? অন্তু শুধু অর্ণবের জন্য শাড়ি পরে, কারণ অর্ণব শাড়ি পছন্দ করে তাই। শত ঝামেলা হলেও অন্তু শাড়ি পরবে অর্ণবের জন্য। অর্ণব অনেকবার মানা করা সত্ত্বেও সে পরে। অর্ণব অন্তুর শাড়ি ঠিক করে দিয়ে তার গায়ে কম্বল দিয়ে পড়ল। জান, তোমার এই পাগলামি, আপনার বাচ্চামো, ভালোবাসা, এসব পাবার জন্য তো এত লড়াই করলাম। এখন যখন এসব পেলাম তখন মনের মাঝে একটা ভয় হয়, যদি হঠাৎ আবার সব হারিয়ে যায় তখন কিভাবে থাকবো। আমি জানি এমনটা হবে না। এখন আমি এটা হতে দেব না, প্রমিস। আই লাভ ইউ জান। এভাবে পাগলামি করো সারা জীবন। আমি তোমার সব পাগলামি মাথা পেতে মেনে নেব। কথাগুলো বলে সে অন্তু আর আনভিকে চুমু দিয়ে তাদের পাশে শুয়ে পড়ে। এদিকে রাতের আকাশে বৃষ্টি আস্তে আস্তে কমতে লাগলো। নতুন ভোরের আগমনী হতে লাগলো, নতুন কিছু স্বপ্ন নিয়ে, নতুন কোনো আশা নিয়ে। দোস্ত, তুই এই অবস্থাতেও কি সুন্দর শাড়ি পরে থাকিস, কিন্তু আমাকে দেখ, আমি জামাটাও ভালোভাবে ক্যারি করতে পারছি না। বলে মুখ লটকালো আদিবা। আদিবার কথা শুনে আয়রা, অন্তু, অর্ণি হাসতে লাগলো। মেয়ে মহলদের এভাবে হাসতে দেখে সব ছেলে তাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আসলে কি হলো, কিন্তু কিছু না বুঝতে পেরে তারা সবাই আবার নিজের কথাতে ব্যস্ত হয়ে গেল। আসলে সবাই মিলে চৌধুরী বাড়িতে আড্ডা দিচ্ছে। অন্তুর শরীরটা ভালো লাগছিল না সকাল থেকে, তাই অর্ণব সবাইকে তার বাড়িতে ডাকে। আর সবাই অন্তুর কথা শুনে তাদের কাছ ধুয়ে চলে আসে। আরে আরে, আপনাদের বলতে ভুলে গেছি, আদিবা বলল না তার এই অবস্থা, মানে সে 5 মাসের প্রেগনেন্ট। সেদিন অন্তুর খোঁচা শুনে আদিবা আদি ঠিক করে তাদের বেবি লাগবে, তাই তারা বেবি প্ল্যানিং করে। আর এখন সে 5 মাসের প্রেগনেন্ট। অন্তু বলল, বেস্টু, তুই পারিসও বটে। সেদিন আমার কথা তোর এত গায়ে লাগলো যে কয়েক মাসের ব্যবধানে তুই আমাকে ফুপি বানিয়ে দিচ্ছি। লাভলি, আমার দাদা ভাই তো দেখছি অনেক ফার্স্ট। বলে হাসতে লাগলো জোরে জোরে, কিন্তু পেটে ব্যথা অনুভব হতে সে হাসি থামিয়ে দেয়, কিন্তু আস্তে আস্তে হাসে। এদিকে অন্তুর কথা আদিবা কপট রাগ দেখায় সবাইকে। তারপর ফিক করে হেসে বলল, তোর দাদা ভাই বেবি নেব বলে এখন না, সে বিয়ের আগে থেকে বলতো। আমি কিছু করতাম না, কিন্তু আমারও তখন মনে হলো বেবিটা লাগবে, তাই নিলাম। কিন্তু এখন বুঝতে পারছি কতটা কষ্ট করতে হয় বেবি নিলে। আদি, মা, দিদুন, চাচি, আয়রা সবাই খেয়াল রাখছে, কিন্তু মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। ভাবি, দাদা ভাই কি বাবু নেবে? কিছু বলেছে তোমাকে? তার মেয়ে চাই, সে মেয়ে বলে পাগল। তার নাকি আম্মু লাগবে, তাও অন্তুর মতো। ভাবা যায় তার পাগলামি? বলে হাসতে লাগলো। অন্তু সবটা শুনে আদির দিকে তাকায়। তার দাদা ভাই তাকে অনেক ভালোবাসে, তা না হলে তার মেয়ে তার মতো হতে বলতো না। সে তার দাদা ভাইকে অনেক ভালোবাসে তার জন্য। আয়রা বলল, তা ডক্টর কি বলেছে, মেয়ে হবে নাকি ছেলে হবে আদিবা? আদিবা আর আয়রার সম্পর্কে যতই ভাবি আর যা হোক না কেন, আদিবা সব সময় আয়রাকে তার বড় বোন মনে করে, তাই সে আয়রাকে তার নাম ধরে ডাকতে বলে। এতে কারোর সমস্যা হয় না। আপু, ডক্টর বলেছে টুইন্স হবে। আদিবার কথা শুনে অর্ণি জোরে বলল, কি? অর্ণির কথা শুনে সবাই তার দিকে বিরক্ত নিয়ে তাকায়। তা দেখে অর্ণি কাঁদো কাঁদো মুখে বলল, তোমরা সবাই ভেবে নিচ্ছ, কিন্তু এই প্রাপ্য আমাকে ভেবে নিতে দেবে না। এখন বলেছে মাস্টার্স কমপ্লিট না অবধি বেবি নেবে না। আমি বেবি নেবো দিদিয়া, তোর দেবরকে বল আমি বেবি নেব। অর্ণির কথায় আদিবা আর আয়রা হাসতে লাগলো। অন্তু বিরক্তি নিয়ে বলল, টেনে দেবো এক চর, বিয়াদ্দব মেয়ে একটা। ভাইয়া যা বলেছে তাই ঠিক, পড়াশোনা শেষ কর, তারপর সব হবে। আদিবা ভাইয়া জানে এই কথা? জানে, কাল ডক্টর বলেছে। তা শুনে আদি অনেক খুশি হয়েছে, কিন্তু কাউকে এখনো বলা হয়নি। কিন্তু এখন বললাম। তোরা খুশি না? সবাই একসাথে বলে অনেক খুশি। সবাই একসাথে হেসে উঠল।
তাদের হাসির শব্দ শুনে আয়ান, আদি, প্রাপ্য, অর্ণব তাদের কাছে এসে সবাই সবার বউয়ের কাছে গিয়ে বসলো। অর্ণব অন্তুকে কেমন করতে দেখে বলল, জান, খারাপ লাগছে? না। অন্তুর কথা শুনে অর্ণব আর কিছু বলল না, কিন্তু এদিকে অন্তুর শরীর আরো খারাপ হতে লাগলো। কিন্তু সে কাউকে বুঝতে দিল না, সে সবার কথার দিকে মন দিল। আদি বলল, আয়ান, আর আমার নতুন একটা প্রজেক্ট লঞ্চ হবে সামনের মাসে। কংগ্রেস দাদা ভাই। কংগ্রাচুলেশন দাদা ভাই। হায়ান, থ্যাংক ইউ বনু। অর্ণব, ওরু, মিষ্টি নিয়ে এসো সবার জন্য। প্রাপ্যর কথা শুনে অর্ণি তাই করলো। সে কিচেন থেকে মিষ্টি এনে সবাইকে মিষ্টি খাওয়াতে লাগলো। আয়ান বলল, বনু, আনভি কোথায়? তাকে তো দেখছি না। ভাইউ, আনভি স্কুলে গেছে, বাবাই তাকে আনতে গেছে, একটু পরে চলে আসবে। অন্তু পাখি, তোমার শরীর এখন কেমন? এখন ভালো দাদা ভাই। অর্ণব ভাইয়া, অন্তুকে কি আমরা নিয়ে যাবো মির্জা বাড়িতে? আয়রার কথা শুনে সবাই চুপ হয়ে যায়। অন্তু মুখটা ছোট হয়ে যায়, কারণ অর্ণব তাকে সেদিনের পর থেকে মির্জা বাড়িতে যেতে দেয় না। অর্ণব বলল, ভাবি আপনি চিন্তা করবেন না, আমি অন্তুর খেয়াল রাখবো ঠিকভাবে। যদি দরকার পড়ে তাহলে আপনারা সবাই এখানে এসে অন্তুর খেয়াল রাখবেন। কিন্তু অন্তুকে আমি মির্জা বাড়িতে কেন, তাকে আমার থেকে দূরে কোথাও যেতে দেবো না। সরি। কিন্তু ভাইয়া। আয়রাকে কিছু না বলতে দিয়ে আয়ান বলল, অর্ণব, বনুকে কেউ তোমার থেকে নিয়ে যাবে না। দরকার পড়লে আমরা সবাই আসব, তুমি চিন্তা করো না। ধন্যবাদ আয়ান। সবাই হাসি খুশিভাবে কথা বলতে লাগলো। কিন্তু এদিকে অন্তু পেটে হাত দিয়ে চোখ মুখ খিচে বসে আছে। তার শরীর অস্থির লাগছে, জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলো। অন্তুকে এভাবে দেখে অর্ণব তাকে এক হাতে জড়িয়ে ধরে অস্থির হয়ে বলল, অন্তু, এই অন্তু, কি হলো তোমার? এমন করছো কেন তুমি? অর্ণবের কথা শুনে সবাই অন্তুর দিকে তাকালে ঘাবড়ে যায়, কেননা অন্তুর শরীর খারাপ করছে, আর তা দেখে অর্ণবের অবস্থা খারাপ হচ্ছে। অন্তুর চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে, সারা শরীর ঘেমে যাচ্ছে, আর অর্ণবকে কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না বলতে। অর্ণব অন্তুকে এভাবে দেখে পাগল পার হতে লাগলো। তার মাথা কাজ করছে না, কি হয়েছে তার। অন্তু অনেক কষ্টে বলল, অর্ণব পেটে ব্যথা করছে, প্লিজ কিছু করো। আর কিছু বলতে পারছে না। অন্তু ভাঙা গলার কথা শুনে অর্ণবের ভেতরটা ধক করে ওঠে। অন্তুর এখন তো পেন ওঠার কথা না, তাহলে কিভাবে এমনটা হলো? অন্তুর ব্যথা সহ্য করতে না পেরে জোরে জোরে কান্না করতে লাগলো। অন্তু কান্না শুনে অর্ণবের হুঁশ আসে। সে অন্তুকে পাজা কোলে করে তুলে নিলে অন্তু তার গলা জড়িয়ে ধরে রাখলো। অর্ণব তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলো। পিছে অন্তুকে নিয়ে সামনে আয়ান, প্রাপ্য বসে হসপিটালে নিয়ে গেল। তার পিছু পিছু বাকি সবাই যেতে লাগলো, আর মির্জা বাড়িতে অন্তুর খবর দিয়ে দিল। পাপ্পা পাপ্পা কোথায় তুমি? দেখো ভাইও কান্না করছে আর আমি কিছুতেই সামলাতে পারছি না। তুমি তাড়াতাড়ি এসো, ভাইও রাগ করে আমার চুল ছিঁড়ছে, প্লিজ। কথাগুলো বলে আনভি ছোট অভির হাত থেকে নিজের চুলগুলো ছাড়াতে লাগলো, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। সে ব্যথা পাচ্ছে, কিন্তু সে তাও অভির কান্না থামানোর চেষ্টা করেই যাচ্ছে। হয়তো আপনারা অভিকে চিনতে পারছেন না, তাই আমি বলে দিচ্ছি অভিকে। অভি হলো অর্ণবার অন্তুর ছেলে, তার বয়স মাত্র 10 মাস, বাকিটা পরে বলবো। আনভির কথা শুনে অর্ণব স্টাডি রুম থেকে তার রুমে চলে আসে। দেখে আনভি অভির ছোট হাতের মুঠা থেকে তার চুল ছাড়াচ্ছে আর তার কান্না থামানোর চেষ্টা করছে। অর্ণব তা দেখে মুচকি হাসতে লাগলো। এটা ভেবে অভি সব সময় আনভির চুল ধরে ছেড়ে, কিন্তু এতে আনভি রাগ করে না, সে আরো বেশি আনন্দ পায় আর বলে, আমার ভাই আমার চুল ছিঁড়ুক বা গাল খামচাক, এতে তোমাদের কি? আমার ভাই আমার আদরের লক্ষ্মী সোনা, তাই তাকে বকবে না, না হলে সবাইকে বকবো আমি। তখন আনভির কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ আনভি তার চুল ধরা বা ছেঁড়া পছন্দ করে না, কিন্তু সে তার ভাইকে এত ভালোবাসে যে তার পছন্দের জিনিসও তার ভাইয়ের কাছে তুচ্ছ। অর্ণব গিয়ে অভির হাতের মুঠো থেকে অতি কষ্টে আনভির চুল ছাড়িয়ে নিয়ে অভিকে কোলে তুলে সে চুপ হয়ে যায়। এদিকে অভির থেকে নিজের চুল ছাড়া পেতেই আনভি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সামনে তাকিয়ে অভির কাণ্ড দেখে
কপট রাগ দেখিয়ে বলল, ওরে বাজে ছেলে, আমাকে এতক্ষণ ইচ্ছে মতো চালিয়ে এখন পাপার কোলে গিয়ে লক্ষ্মী ছেলে হয়ে গেছো তুমি। দাঁড়াও, আজ মাম্মাকে তোমার নামে নালিশ দেবো আমি। আনভির কথা শুনে অভি কি বুঝলো জানি না, সে ঠোঁট উল্টে কান্না করে দিল। তা দেখে অর্ণব তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, না আব্বু, আপনি মাম্মাকে নালিশ করবে না। তুমি কান্না থামাও, সোনা ছেলে কান্না করে না। কিছুক্ষণ হাত বুলালে সে চুপ হয়ে যায়। তা দেখে অর্ণব আনভি ফিক করে হেসে ফেলল। অর্ণব অভিকে বেডে বসিয়ে দিয়ে খেলনা এগিয়ে দিল তার খেলার জন্য, আর সে তাই নিয়ে খেলতে লাগলো। অভি এখন বসতে, হামাগুড়ি, আদো আদো কথা বলতে পারে। তার সামনে দুটো দাঁতও হয়েছে, আর সেটা দিয়ে সে আনভিকে কামড়ও দেয়। অর্ণব একবার আনভিকে দেখে মেয়েটা সবেমাত্র স্কুল থেকে এসেছে, স্কুল ড্রেসও ছাড়েনি, আর সে তার ভাইয়ের কাছে চলে এসেছে। অর্ণব আনভিকে তার কোলে বসিয়ে বলল, আম্মু, অফিস থেকে এসে ইউনিফর্ম না চেঞ্জ করে ভাইয়ের কাছে কেন এসেছিলে? যদি মাম্মা দেখতো তাহলে তোমাকে বকতো তখন। উফ, ও পাপা, আমি তার মুখ ধুয়ে তারপর ভাইয়ের কাছে এসেছিলাম তাকে আদর করতে, কিন্তু পাজি ছেলে আমাকে বারবার নতুনভাবে চালায় সারাক্ষণ। আমি আদর করে চলে আসতে নিলে সে আমার চুল টেনে ধরে, সেটা ছাড়াতে গিয়ে সে কান্না করে দেয়। তাই তো না পেরে তোমাকে ডাকলাম। আর মাম্মা আমাকে বলবে না, বুঝলে পাপা? বুঝলাম আম্মু, বুঝলাম। তোমার মাম্মা শুধু আমাকেই বকে সারাক্ষণ, তোমাদেরকে না। কথাটা আফসোসের সুরে বলল অর্ণব। তা শুনে আনভি খিলখিল করে হাসতে লাগলো। তার বাবা আসলেই অবলা। তার মাম্মাম তাকে অকারণে বলে, আবার ভালোবাসে তাদের থেকে বেশি। অর্ণব বলল, আম্মু যাও, ড্রেস চেঞ্জ করে আসো, নিশ্চয়ই খিদা লেগেছে। আমি তোমার মাম্মামকে বলছি তোমার জন্য কিছু বানাতে। আনভির মাথা নাড়িয়ে চলে যায় চেঞ্জ করতে। অর্ণব অভিকে কোলে নিয়ে নিচে এসে কিচেন দিকে যেতে লাগলো। সেখানে তার গিন্নি রান্না করছে। সে তার গিন্নির কাছে যাক। আর আমরা ঘুরে আসি 10 মাস আগে। সেদিন অন্তুকে নিয়ে অর্ণব হসপিটালে যায়। সেদিন অন্তুকে হসপিটালে নিয়ে যাওয়া হয় খুব দ্রুত। ডক্টর তাকে দেখে ইমার্জেন্সি ভর্তি করায়, আর ডক্টর মারিয়াকে ফোন করে অন্তুর অবস্থা সম্পর্কে জানায়। কারণ অন্তুর শারীরিক অবনতি হচ্ছে দেখে ডক্টর তাকে ওটিতে নিয়ে যাবে। তখন অন্তু অর্ণবের হাত ধরে বলে, অর্ণব, আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ। অর্ণব অন্তুর কথা শুনে ভাঙা গলায় তাকে আশ্বস্ত করে বলল, জান, তোমার কিছু হবে না। আর কে বলেছে তুমি আমার সাথে থাকবে না? তুমি নিশ্চয়ই আমার সাথে থাকবে। তুমি শুধু একটু কষ্ট করো, দেখবে এই কষ্টের পরে আমরা সুখ পাবো। তুমি তো তোমার বেবির বেড়ে ওঠা দেখতে চাও, আর আধো আধো মুখে মা ডাক শুনতে চাও। তাহলে প্লিজ মনে জোর রাখো, তুমি আমাদের সবার সাথে থাকবে। তাই চিন্তা না করে দোয়া করো, সব ঠিক হয়ে যাবে। অন্তু মুচকি হাসে। তা দেখে অর্ণবও হাসে, কিন্তু তার মনে যে কি পরিমাণ দুশ্চিন্তা হচ্ছে অন্তুকে নিয়ে, সেটা সে কাউকে বুঝতে দিচ্ছে না। ডক্টর অন্তুকে ওটিতে নিয়ে যায়, আর এদিকে অন্তুর কথা শুনে আনভি আর মিস্টার চৌধুরীও হসপিটালে চলে আসে। অর্ণব আনভিকে কোলে করে দাঁড়িয়ে আছে, আর সবাই বসে অন্তুর জন্য দোয়া করছে। বেশ কিছুক্ষণ পর ছোট বাচ্চার কান্নার শব্দ পেতেই সবাই চমকে যায়। সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু অর্ণব অন্তুর চিন্তাতে মগ্ন। ডক্টর মারিয়া ছোট বেবিকে নিয়ে এসে অর্ণবের সামনে দাঁড়ালে অর্ণব বেবিকে দেখতে লাগলো। একদম তার মতো হয়েছে। তার চোখ থেকে অশ্রুকণা বেরিয়ে এলো। আনভি তার ভাইকে দেখে কি যে আনন্দ! তার ছোট হাত সে ধরে রেখেছে। আনভির ঠোঁটের কোণে হাসি যেন কয়েক গুণ বেড়ে গেছে। অর্ণব আনভিকে নামিয়ে বেবিকে কোলে তুলে নিল। হ্যাঁ, সে আবার বাবা হবার অনুভব করছে। ছোট হাত, মুখ, একটা ছোট প্রাণ, ইস কি সুন্দর ফিলিংস। অর্ণব বেবিকে চুমু দিয়ে ডক্টর মারিয়ার দিকে তাকালে সে বুঝতে পারে অর্ণব কি বলতে চাচ্ছে। সে বলল, মিস্টার চৌধুরী, আপনার স্ত্রী একদম ঠিক আছে। তাকে কেবিনে শিফট করা হয়েছে, আপনি গিয়ে দেখতে পারেন। কথা বলে তিনি চলে যান। অন্তু ভালো আছে, সবাই শুনে স্বস্তির নিঃশ্বাস নিল। অর্ণব তার জান ভালো আছে শুনে তার খুশি ডাবল হলো। সে আনভিকে আর বেবিকে নিয়ে অন্তুর কেবিনের দিকে এগিয়ে গেল। দেখে অন্তু ঘুমিয়ে আছে, হয়তো একটু পরে জ্ঞান ফিরবে। অর্ণব আনভিকে অন্তুর পাশে বসিয়ে সে টুলে বসে থাকলো, আর আনভি বেবিকে নানানভাবে বিরক্ত করতে লাগলো।
আর অর্ণব তা দেখে মুচকি হাসছে। তার ছোট পরিবার আজ পূর্ণ হলো। অন্তু যা চেয়েছে সে সব পেয়েছে। আস্তে আস্তে চোখ মেলে তাকায় অন্তু। তাকানোর সাথে সাথে অর্ণব আনবির হাসি মুখ দেখে তার ঠোঁটের কোণে স্মৃতি হাসি ফুটল। অর্ণব অন্তুকে দেখে তাকে এক হাতে জড়িয়ে তাকে বসিয়ে দিল। আনবি তার মাম্মামকে উল্লাসিতর সাথে বলল, মাম্মা আমার ছোট ভাই হয়েছে, আমি খুব 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 খুশি মাম্মা, আই লাভ ইউ সো মাচ। অন্তু মুচকি হেসে বলল, আই লাভ ইউ মা। ভাইকে কোলে নিয়েছো তুমি? মাম্মা নিয়েছি। জানো মাম্মা, তার হাত পা কত ছোট, আমি তো ধরতেও পারিনি। পাপ্পা নিজের হাতে নিয়ে আমার কোলে দিয়েছে। জানো মাম্মা, ভাইয়ের দাঁত নেই। আনবির কথা শুনে অর্ণব বলল, আম্মু, ভাইয়ের দাঁত উঠতে অনেক দেরি আছে, চিন্তা করো না। এখন মাম্মার কোলে ভাইকে দিই। আনবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অর্ণব বেবিকে অন্তুর কোলে দিলে অন্তু তার হাত দিয়ে বাবুকে স্পর্শ করতে লাগলো। হ্যাঁ, সে এখন সদ্য বাচ্চার কোলে নেবার অনুভূতি পেয়েছে। সে যা চেয়েছিল সে তাই পেয়েছে। তার ছোট হাত, পা, মুখ, গাল, চোখ সব জায়গায় অন্তু চুমু দিতে লাগলো। তা দেখে অর্ণব তাকে একপাশ দিয়ে জড়িয়ে ধরল। অন্তুর অশ্রুসিক্ত চোখে অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব আমাদের ছেলে, আমি তাকে ছুতে পারছি, আদর করতে পারছি। আমি তো এটাই চাইতাম সব সময়। অর্ণব আর বলতে পারল না সে কান্নার ফলে। অর্ণব আজ অন্তুকে কান্না করতে দিল। সে জানে আজ অন্তু তার জীবনের অনেক বড় সুখ পেয়েছে, তাকে থামানো যাবে না। আস্তে আস্তে সবাই অন্তুর সাথে দেখা করতে লাগলো আর ছোট বাবুকে কোলে নিতে লাগলো। অর্ণব অন্তুর জীবন এই বাবুকে ঘিরে চলতে লাগলো। অন্তু শখ করে তার ছেলের নাম রাখে অভি চৌধুরী। অন্তু এক মনে কিচেনে কাজ করছে। আনভি স্কুল থেকে এসেছে, তার খিদে পেয়েছে, তাই সে তাড়াহুড়ো করছে সব কিছুতে। অন্তুকে তাড়াহুড়ো করতে দেখে অর্ণব বলল, আরে আরে জান, কি করছো তুমি? সাবধানে কাজ করো, তোমার হাত লাগবে। অর্ণবের কথা শুনে অন্তু একবার তার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়ে বলল, অর্ণব প্লিজ ডিস্টার্ব করো না। আনভির বোধহয় খিদে পেয়েছে। মেয়েটা স্কুল থেকে এসে এখনো কিছু খায়নি। আর তুমি অভিকে কেন কিচেনে নিয়ে এসছো? জান, তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, আমি বলছি কি হয়েছে, আমার দিকে তাকাও। অর্ণবের কথা শুনেও না শোনার ভান করে অন্তু কাজ করতে লাগলো। অর্ণব অন্তুর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। সে বুঝতে পারে না মেয়েটা কেন তার কথা শুনতে চায় না। অন্তু এটা ওটা নিতে লাগলো আর অর্ণব এক মনে তার দিকে তাকিয়ে আছে। লাল গোলাপি মিশ্রণে শাড়ি পরিধান, হালকা করে হাত খোপা করা, শাড়ির আঁচল কোমরে গুজে রাখা, বিন্দু বিন্দু ঘাম তার ঘাড়ে আর মুখে চুয়ে পড়ছে। আর সে মুছে আবার এক মনে কাজ করছে। তা দেখে অর্ণবের চোখের ঘোর লেগে যাচ্ছে। অন্তু কাজ করতে করতে হঠাৎ অর্ণবকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভড়কে যায়। অন্তু উঁচু গলায় বলল, কি করছো কি আনভির পাপা? ছেলেটা ঘেমে যাচ্ছে তো। অন্তুর কথা শুনে অর্ণবের হুঁশ হয়। অর্ণব বোকার মতো তাকিয়ে থাকলো। তা দেখে অন্তু রাগ করছে। সে রেগে বলল, তুমি যাবে কিচেন থেকে নাকি আমি কিছু করব? অন্তুকে তেড়ে আসতে দেখে সে তাড়াতাড়ি কিচেন থেকে বেরিয়ে যায়। তা দেখে অন্তু হাসতে লাগলো। অন্তু তার কাজ করতে লাগলো। দুপুর 1:30, ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। অন্তু সবাইকে খেতে দিচ্ছে আর সবাই খাচ্ছে। মিস্টার চৌধুরী প্রাপ্যকে বলল, প্রাপ্য, ডক্টর কি বললো? আর্নি ঠিক আছে তো? মিস্টার চৌধুরীর কথা শুনে সবাই প্রাপ্যর দিকে তাকালো। প্রাপ্য সবার তাকানো দেখে ঘাবড়ে যায়। সে আমতা আমতা করতে লাগলো। আর এদিকে অর্ণি মাথা নিচু করে আছে। আসলে কিছুদিন ধরে অর্ণির শরীর ভালো না, তাই প্রাপ্য তাকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিল। অন্তু বলল, ওরু কি হয়েছে বলতো তুই? ভাইয়া তো কিছু বলতে পারছে না। অন্তুর কথা শুনে অর্ণি একবার মাথা তুলে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। অর্ণি আর প্রাপ্যর কাজে সবাই বিরক্ত বোধ করছে, কিন্তু কিছু বলতে পারছে না কেউ। তাদের মধ্যে থেকে আনভি মাছ ভাজা খেতে খেতে বলল, মাম্মা, আমার নতুন ভাই বা বোন আসবে? আনভির কথা শুনে সবাই তার দিকে তাকিয়ে আছে। সে একটু আগে কি বলল সে বুঝতে পারল না। অর্ণব আনভিকে বলল, আম্মু, এই কথা কে বললো তোমাকে?
কেন পাপা? চাচু বললো আমাকে। আনভির কথা শুনে সবাই বুঝতে পারলো কি হয়েছে এখানে। অন্তুর আগে চোখে অর্ণির দিকে তাকায়। অর্ণি চুপ করে খেতে লাগলো। তাদের কাজে সবাই ফিক করে হেসে ফেললো। অর্ণব প্রাপ্যকে বলল, ভাই কংগ্রেস, অরুণী কংগ্রেস। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস জিজু। ভালো হয়েছে, এখন আমরা আরো একটা জীবনসঙ্গী হবে। ওরু আমাকে এই কথাটা বলতে পারলে না? দিদিয়া এত পর হয়ে গেছে তোমার কাছে? অর্ণি উঠে অন্তুকে গিয়ে জড়িয়ে ধরে বলল, না দিদিয়া, এমন না, আমি শিওর হয়ে সবাইকে বলতে যাচ্ছিলাম তাই। দূর পাগলি, আমি কিছু মনে করিনি। ভাইয়া কংগ্রেস। ধন্যবাদ ভাবি। সবাই অর্ণির বেবি নিয়ে অনেক খুশি। হেসে খেলে সবাই খেতে লাগলো। রাত 11টা। অন্তু অভিকে ফিডিং করছে আর অর্ণবকে দেখছে। অর্ণব সারা রুম জুড়ে আনভিকে কোলে নিয়ে পায়চারি করছে তাকে ঘুমানোর জন্য। সারা দিন কাজ করে রাতে যে একটু শান্তি পাবে ছেলেটা, সেটাও পায় না। অর্ণবের কারণে আনভিকে ঘুমানোর জন্য তাকে পায়চারি করতে হয়। অর্ণব হঠাৎ অন্তুকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ইশারায় বলে, কি হয়েছে? তার ইশারা বুঝে অন্তু কিছু না বলে। অর্ণব আবার নিজের কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর অন্তুর ফোন বেজে উঠলে অন্তু তাড়াতাড়ি করে ফোন ধরে বলল, হ্যাঁ দাদা ভাই, কেমন আছো তুমি? বাড়ির সবাই কেমন আছে? অনিকা কেমন আছে? ভালো আছে আমি, সবাই ভালো আছে। তোমার ভাগ্নি ভাগনাও ভালো আছে। তোরা কেমন আছিস? অরুণীর কথা শুনলাম, অনেক খুশি আমরা ওর জন্য। দাঁড়া, সবাই কথা বলবে, আমি ফোন লাউডে দিচ্ছি। বলে ফোন রেখে দিল টেবিলে। এতক্ষণ সবাই আদির চারিপাশে বসেছিল অন্তুর সাথে কথা বলার জন্য। অন্তু অভিকে শুইয়ে দিয়ে ভালো করে বসে কথা বলতে লাগলো সবার সাথে। দিদুন বলল, অন্ত দিদি ভাই, বাচ্চারা কেমন আছে? ভালো দিদুন, তোমরা সবাই এসো না তাদের দেখতে, সেই কবে এসছিলে? বনু, আসবো আসবো। অর্ণব কোথায়? ওকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ফোন ধরলো না কেন? ভাইও অর্ণব আনভিকে ঘুম পাড়াচ্ছে, হয়তো ফোন স্টাডি রুমে রেখে এসছে। কেন, কিছু বলবে? অন্তুর কথা শুনে সবাই চুপ হয়ে যায়। আয়ান আদিকে ইশারায় কিছু বলতে বলছে, কিন্তু সে বলতে চাচ্ছে না। পরিশেষে আয়রা বলল, অন্তু, তোমার আর ভাইয়ের সাথে কিছু কথা বলার ছিল। ভাবি কি হয়েছে? সিরিয়াস কিছু হয়েছে? বাচ্চারা ঠিক আছে? অন্তু, বাচ্চারা ঠিক আছে? অন্য কিছু ছিল বলার। হ্যাঁ বল। অন্ত দিদি ভাই, আমরা সবাই চাচ্ছি তোমার আর অর্ণবের বিবাহবার্ষিকী আমাদের মানে মির্জাবাড়ি এবার করি। তুমি কি তাতে রাজি আছো? দিদুনের কথায় অন্তু মুখ শুকিয়ে গেল। সেটা অর্ণব দেখেছে, কিন্তু কিছু বলছে না। অন্তু মিনমিন করে বলল, দিদুন তোমরা তো জানো অর্ণব আমাকে মির্জা বাড়িতে যেতে দেয় না, তাহলে কি করে এটা হবে? অন্তু পাখি, অর্ণবের কথা আমরা এতদিন মেনেছি, কিন্তু এখন আর না। আনভি বার্থডে এইখানেই করতে চাইছিলাম, কিন্তু সেটা অর্ণব করতে দিল না, তাই এখন এটা করতেই হবে। বনু, তুই মন খারাপ করিস না। আমি সকালে অর্ণবের সাথে কথা বলে নেব, সে মানা করতে পারবে না এবার। ওকে ভাইও, এখন রাখছি, সবাই ভালো থেকো। কথাটি বলে ফোন রেখে দিল অন্তু। সে জানে ভাইও যতটা বলুক না কেন, অর্ণব কিছুতেই যেতে দেবে না সেখানে। অর্ণব আনভিকে শুয়ে দিয়ে অন্তুকে কোলে তুলে নিল। হঠাৎ কোলে তোলাতে অন্তু ঘাবড়ে যায়, কিন্তু যখন অর্ণবকে দেখল তখন তার বুকে মাথা রেখে তার ঘাড় জড়িয়ে ধরল। অর্ণব মুচকি হেসে অন্তুকে নিয়ে বেলকুনিতে গিয়ে দোলনাতে বসলো অন্তুকে কোলে নিয়ে। তাদের মধ্যে নীরবতা নেমে এলো, কেউ কারোর সাথে কথা বলছে না। এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে অর্ণব বলল, কি হয়েছে জান, মন খারাপ কেন? কিছু না। কিছু তো হয়েছে, বাড়িতে কথা বলার পর থেকে মন খারাপ করে আছো। অন্তু মনে সাহস জোগাড় করে বলল, আনভির পাপা দাদা ভাই আমাদের বিবাহবার্ষিকী পালন করতে চায়, তাও মির্জা বাড়িতে। কথাটা বলে চোখ বন্ধ করে নেয় অন্তু। সে মনে করে এই বুঝি অর্ণব তাকে বকবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে অর্ণব শান্ত গলায় বলল,
ঠিক আছে, আমি দাদা ভাইয়ের সাথে কথা বলে নেব না এই বিষয়ে সকালে। তুমি মন খারাপ করে থেকো না। অর্ণবের কথা শুনে অন্তু তাকে জড়িয়ে ধরলো শক্ত করে। সে বিশ্বাস করতে পারছে না অর্ণব তাকে মির্জা বাড়িতে যেতে দিচ্ছে। অর্ণব তার মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি একটা, এই কথায় কেউ মন খারাপ করে? থ্যাংক ইউ আনবির পাপা। অর্ণব হাসলো কিন্তু কিছু বলল না। সময় অতি তাড়াতাড়ি চলে যায়। এই যে দেখতে দেখতে অর্ণব আর অন্তুর বিয়ের 6 বছর হয়ে গেছে। এই বিয়ে নিয়ে অন্তু কি না নাকানি চুবানি খাইয়েছিল অর্ণবকে। ভাবতে হাসি পায় এখন তাদের। সবাই সবার জীবনে এগিয়ে গেছে অনেক। আদি আর আদিবার টুইন্স বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম অনিক, মেয়ের নাম অনিকা। আয়ান আয়রাও হ্যাপি আছে অয়নকে নিয়ে। তাদের পরিবারেও নতুন অতিথি আসছে খুব শীঘ্রই। দিদুন, চাচু, চাচি সবাই ভালো আছে। নাহিদ আর সারা তার মেয়ে নিয়ে এখন চট্টগ্রাম থাকে, তারাও সুখে আছে। প্রাপ্য আর অনিও ভালো আছে। অর্ণবন্তুও তাদের ছোট কুটিরে ভালোই দিন যাচ্ছে। জান, হুম। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জান। অন্তু চমকে তার দিকে তাকায়। রাত 12টা বেজে গেছে। তার মানে তাদের তো আজ ম্যারেজ অ্যানিভার্সারি। কত কষ্টের পরে এই মুহূর্তগুলি আসছে তাদের জীবনে। অর্ণব অন্তুর অধরে নিজের অধর ছুঁয়ে দিয়ে বলল, জান, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা? তুমি আমাকে না চিনে না জেনে আই লাভ ইউ বলেছিলে। অন্তু মাথা নাড়ায়। তার মনে থাকবে না কেন সেদিনের কথা? সেদিনই তো তার জীবন পাল্টে দিল। সে এমন একজন অচেনা মানুষকে আই লাভ ইউ বলেছিল, যে কিনা তার জীবনে পরিণত হয়েছে। অন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অর্ণব আবার বলল, আমি জানি সেদিন তুমি ইচ্ছা করে বলনি, তোমাকে র্যাগ দেয়া হয়েছিল তাই বলেছিলে। কিন্তু তোমার মুখে সেই ভালোবাসি শুনে আমি আমার অনুভূতিগুলো লুকাতে পারিনি। তারপর তোমার সাথে বন্ধুত্ব, তোমার আমার প্রতি অধিকার খাটানো, আমার অনুভূতিগুলোকে ভালোবাসাতে রূপান্তর করা। এরপর সেদিন জেদের ঘুরে তোমাকে কিস করতে যাওয়া, তারপর নবীন বরণের দিন নিজের ভালোবাসা স্বীকার করা, আমাদের ভালোবাসা, খুনসুটি, আমাদের বিয়ে, আমাদের কাছে আসা, আনভির কথা, সব কেমন তাড়াতাড়ি হয়ে যাওয়া, তাই না? তারপর আমাদের বিচ্ছেদ, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, আবার রোধ হয়ে তোমার জীবনে আসা, সব কিছু স্বপ্নের মতো লাগা। আমাদের ছোট্ট জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে, কিন্তু এখন আর না। আমাদের ভালোবাসা আর কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাব না। আমাদের ভালোবাসা এখন ভালোবেসে যাবে। হ্যাঁ জান, যাবে। আমি তোমাকে অনেক কষ্টে পেয়েছি, তাই হারাতে চাই না। আমি, তুমি, আনভি, অভি সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যৎ করব, যেখানে কোনো কষ্ট থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। আই লাভ ইউ জান। আই লাভ ইউ অর্ণব। অন্তু অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাঝে লুকিয়ে থাকলো। অর্ণব অন্তুকে জড়িয়ে ধরে পাড়ি জমালো নতুন একটা সুখের সন্ধানে। এই ভালোবাসা কখনো শেষ হবার নয়, শুধু দিনে দিনে বাড়বে। অর্ণবের মনে অন্তুর জন্য অবাধ্য ভালোবাসা সমুদ্রের হাজারো ঢেউ হয়ে থাকবে। নতুন করে, নতুনভাবে, নতুন রূপে তারা তাদের ভালোবাসা পূর্ণ করুক। বেঁচে থাক তাদের ভালোবাসা এভাবেই।